চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গল্প চণ্ড ও রানা কুম্ভ পর্ব। আজকের ৮ ওভারকে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে চণ্ড ও রানা কুম্ভ পর্ব। শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আগের পর্ব হাম্বিরের রাজ্যলাভে আপনারা শুনেছেন। চিতোর থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে অজয় সিংহ তার ছোট্ট রাজ্য স্থাপন করে সুখে বসবাস করতে থাকে। অন্যদিকে চিতোরের সিংহাসন পুনরুদ্ধার ছিল তার প্রধান উদ্দেশ্য, কিন্তু নিজের ছেলের মধ্যে যুদ্ধের সে আগুন তিনি খুঁজে পাননি। পরে তার জ্যেষ্ঠ ভ্রাতা অরি সিংহের পুত্র হাম্বির তার সহচর্যে এলে তিনি প্রথমে তাকেই সিংহাসন দেবার স্থির করলে তার নিজ পুত্র সুজন সিংহ এর সাথে বিবাদ শুরু হয়। পরে যখন তিনি বুঝতে পারেন যে হাম্বিরই যথার্থ চিতোরের সিংহাসন পাবার যোগ্য, তখন তিনি তাকে নতুনভাবে রাজ্য বিস্তার করতে বাইরে পাঠিয়ে দেন এবং তিনি বুঝতে পারেন এই হাম্বিরই তার চিতোরের সিংহাসন পুনরুদ্ধার ও তাতে রাজা রূপে আসীন হবার শক্তি ধরে। হাম্বির বাইরে তার নতুন রাজ্য স্থাপন করাকালীন চিতোর থেকে মালদেব নামে এক রাজপুত রাজার চিঠি আসে তার কাছে, যে রাজাকে আলাউদ্দিনের হাতের পুতুল হয়ে চিতোরের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। পরে হাম্বির সেই রাজকন্যাকে বিবাহ করেন এবং পরে পরে চিতোর আক্রমণ করে আলাউদ্দিনের সৈন্যকে কাবু করে আলাউদ্দিনকে বন্দী বানিয়ে কারাগারে রাখেন। কিন্তু চিতোরের সিংহাসনে বসার পর তার প্রয়োজন ছিল এক অস্ত্রের, যে অস্ত্র ভবানী মার অস্ত্র নামে পরিচিত। সেই অস্ত্রের পূজা না করে সিংহাসনে বসা সম্ভব না। হাম্বির অনেক বাধা বিপত্তি ভয় পেরিয়ে সেই অস্ত্র ধীরে ধীরে খুঁজে বের করেন এবং চিতোরের সিংহাসনে আসীন হন। শুনতে থাকুন আজকের পর্ব চণ্ড ও রানা কুম্ভ। হাম্বিরের নাতি লখা রানা লড়াই করতে করতে তিনি এখন বুড়ো হয়েছেন, আর তার তলোয়ার সে শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোঁতা হয়ে গেছে যে কেবল মুঠোসার এক কাছা আগ কাটবারও তাতে আর ধার নেই। এবার তলোয়ারের ধার থাকুক না থাকুক, লখা রানার কিন্তু কথার বড়ই ধার ছিল। ঠাট্টায় তামাশায় তার মুখের কাছে দাঁড়ায় কার সাধ্য। বয়সের সঙ্গে রানার মস্করা করবার বাতিক ক্রমেই বেড়েই চলল। সে একদিনের কথা, সাদা জামাচোরা, সাদা দোপাট্টা, পাকা চুলের উপরে ধপধপে পাগড়ি পরে লখা রানা লক্কা পায়রাটি সেজে বসেছেন। পাহাড়ের উপর শ্বেত পাথরের খোলা ছাদ, আধখানায় চাঁদের আলো পড়েছে, আর আধখানায় কেল্লার উঁচু পাঁচিলের কালো ছায়া বিছিয়ে গিয়েছে। রানার চারদিকে সভাসদ পারিষদ, সকলের হাতে এক এক খোড়া সিদ্ধি। এখনই জলসা শুরু হবে বলে চাকরেরা বড় বড় থালায় ফুলের মালা, পানের দোক্তা এইসব এনে রেখেছে।
চারিদিকে গোলাপ আর আতরের গন্ধ। ছাদের এক কোণে একদল নাচনি সোনার ঘুঙুর ওর পায়ে জড়িয়ে দিচ্ছে। এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়াড়ের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে রণমল্লের দূত এসে উপস্থিত, রূপোর পাতে মোড়া একটি নারকেল হাতে। মারোয়াড়ের দূত বেশ একটু মোটা, তার উপর 11 গজি থানের প্রকাণ্ড একটা পাগড়ি বেঁধেছেন। তার আগে আগে বরং পেটটি এগিয়ে চলেছে। এবার দূতকে দেখে লখারানা অনেক কষ্টে তার হাসি চাপলেন, কিন্তু এই মানুষ লাটিমটিকে নিয়ে একটু মশকরা করবার লোভ তিনি আর কিছুতেই সামলাতে পারলেন না। রানা দূতের হাত থেকে রূপোয় মোড়া নারকেলটি নিজেই নিয়ে বলেছেন, বাহ বাহ, বেশ তো বেশ, বাহ, এটা বুঝি তোমার রাজা এই বুড়ো বয়সে আমার খেলার জন্য পাঠিয়েছে নাকি? হ্যাঁ, দূতের বলা উচিত ছিল যে আজ্ঞে না, এটি রাজকুমার চণ্ডীর জন্য, কেননা তারই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে এসেছি। আপনার মতো পাকা দাড়ির খেলার জিনিস এটি নয়। কিন্তু রানার ভাবগতিক দেখে দূতের মুখে আর কথা শুনছে না। এদিকে সভাশুদ্ধ লোক তখন মুখ টিপে হাসছে, ওদিকে লজ্জায় রাজকুমার চণ্ডের মুখ তখন রাঙা হয়ে উঠেছে। দূত তখন বিষম সমস্যায় পড়ে বলেছে, মহারানা, এই বড় সুখের কথা যে আপনি নিজেই আমাদের রাজকুমারীকে চাইলেন। আমাদের দেশের রাজা তো বড় গরিব, তার এত দূর সাহস কেমন করে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারকেল পাঠাবেন? তিনি তো মনে মনে চেয়েছিলেন রাজকুমারকে জামাই করতে। তিনি স্বপ্নেও যা আশা করেননি সেটাই ঘটল। মহারানা যদি এবার হুকুম হয় তবে আমি আমার রাজাকে গিয়ে এই খুশির খবরটা এখনই পাঠিয়ে দিই। বলেই দূত উঠতে চান। রানা তখন কি জবাব দেন? তাড়াতাড়ি দূতের হাত ধরে বললেন, আরে রসা, আরে আমি তামাশা করছিলাম। ডাকো ডাকো কুমার বাহাদুরকে। তামাশা বোঝে না গো। কুমার তখন সভা ছেড়ে উঠে গেছে। রানার দূত চণ্ডের কাছে ছুটল, কিন্তু চণ্ড বলে পাঠালেন, মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছেন তিনি আজ থেকে আমার মায়ের তুল্য। আমি কিছুতেই তাকে বিয়ে করতে পারবো না। এবার বুড়ো রানা বড়ই বিপদে পড়লেন। কি আশ্চর্য, ছেলেটা কি তামাশাও বোঝে না? লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল, কিন্তু চণ্ডের প্রতিজ্ঞা তখনও অটল। রানা নিজের কথার ফাঁদে যেন নিজেই বাঁধা পড়লেন। এবারে তামাশা যে জাদুকরের আম গাছের মতন দেখতে দেখতে এমন সত্যি হয়ে উঠবে এটা তিনি স্বপ্নেও ভাবেন। বিয়ে করতে দুঃখ নেই, কিন্তু তামাশাটা যে দূতকে ছেড়ে উল্টে তাকে নিয়েই শুরু হলো, এইটাতেই তার আপত্তি। অনেক বোঝানোর পরও যখন চণ্ড বিয়ে করতে রাজি হলেন না, তখন রাগে বুড়ো রানা পাকা দাড়িতে মোচড় দিয়ে বললেন, দেখো চণ্ড, তোমার প্রতিজ্ঞা তুমি রাখো, কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম এবার আমার যে ছেলে হবে আমি কিন্তু তাকেই সিংহাসন দেব, আর সেই হবে রানা, আর তোমাকে তার একজন সামন্ত হয়ে থাকতে হবে, বুঝেছ? চণ্ড একলিঙ্গ মহাদেবের নামে শপথ করে বললেন, বেশ, তাই হবে। সভাশুদ্ধ লোক চুপ করে রইল। মারোয়াড়ের দূত রানার বিয়ের হুকুম দিয়ে সেখান থেকে বিদায় হলো। বুড়ো বয়সে বর সেজে যে তামাশা দেখাতে হলো সেটা লখারানার বড়ই বাঁচল। তিনি চণ্ডকে কিছুতেই ক্ষমা করতে পারলেন না। বিয়ের 2 বছর পরে 2 মাসের ছেলে মুকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি এক কম্বল আর লোটা নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন। মুকুল তখন ভারী ছোট, নেহাত কচি, কাজেই রাজার যা কিছু কাজ সবই চণ্ডকে করতে হয়। রাজা না হয়েও তিনি রাজা। দেশের লোকের মুখে চণ্ডের সুখ্যাতি আর ধরে না। চণ্ডকে তারা যেমন ভয় করে তেমনি ভক্তিও করে, ভালোবাসে। এটা কিন্তু মুকুলের মায়ের আর তার মারোয়ারি মামার দলের কারোরই প্রাণে সয় না।
চন্ড যদিও কাউকে কিছু বলে না, কিন্তু বোঝেন তার আর বেশি দিনে রাজ্যে থাকা চলবে না। এই রাজবাড়ি যেখানে চন্ড মায়ের কোলে মানুষ হয়েছেন, বাপের আদরে বেড়ে উঠেছেন, এখানে তার আপনার বলতে আজ কেই বা আছে? পুরনো চাকর যারা ছিল, মহারানী তাদের তাড়িয়ে দিয়ে নিজের দেশ থেকে যত মারোয়ারি এনে এখানে কাজে রেখেছেন। তার নিজের যে মহল, সেখানে রানীর ভাইরা এসে ঢুকেছেন। তার যে সোনার উপর খাট, বিছানা, আসবাব সবই এখন মুকুলের। রাজবাড়িতে নিজের বলতে রয়েছে একমাত্র তার তলোয়ারখানা। কিন্তু মুকুল, সেই অফুরন্ত ফুলের মতন কচি মুকুল, তার চেয়ে 25 বছরের ছোট মুকুল, সেই হাসি মুখে ছোট ভাই মুকুল, সে এখনো চলতে শেখেনি। সে কি তার আপনার নয়? সকালে সন্ধ্যায় রাজসভাতে নিয়ে যাবার সময় সে যখন তার ছোট দুটি হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তখন কি আর চন্ডের কোনো দুঃখ মনে থাকে? চন্ড কতবার মনে করেছেন চলে যাই, কিন্তু এই ছোট ভাইয়ের ছোট হাতের বাঁধন তার সব দুঃখের উপরে কচি দুখানি হাতের পরশ। একে ছেড়ে যাওয়া বা একে কাটিয়ে বেরিয়ে পড়া চন্ডের আর হয়ে ওঠে না। তিনি বছরের পর বছর সব দুঃখ সয়ে এই ছোট মুকুলকে একদিন মেবারের সিংহাসনে বসানোর জন্য উপযুক্ত করে মানুষ করে তুলতে লাগলেন। দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মুকুলকে নিয়ে চন্ড খোলা ময়দানে গোলা খেলা করতে চান। চন্ড চড়েন এক ঘোড়ায়, আর এক টাট্টুতে মুকুল। মাথার উপরে তখন রোদ ঝাঁ করছে, কোথাও একটু ছায়া অব্দি নেই। এরই মাঝে দুই ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতন গোলার পিছনে পিছনে ছুটে চলেছে। মুখে চোখে আগুনের মতো বাতাস লাগছে। দুই ভাইয়ের মুখ রক্তের মতো রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে। আবার হয়তো কোনোদিন ঘোরতর মেঘ করে ছুপ ছুপ বৃষ্টি নেমেছে। চন্ড চলেছেন মুকুলকে নিয়ে শিকারে। কাদা ভাঙতে ভাঙতে, জলে ভিজতে ভিজতে থই থই করছে নদীর জল। সেখানে সাঁতার দিয়ে তা পেরিয়ে বাড়ি থেকে অনেক দূরে, গ্রাম ছাড়িয়ে, অনেকখানি জঙ্গল আর জলার মাঝে তারা শিকারে বেরিয়েছে। শীতের দিনে তাদের খেলা পাহাড়ে পাহাড়ে। এমনি করেই সেখানে বরফের মতো বাতাস ধারালো ছুরির মতো বুকে এসে লাগে। এমনি করে মুকুল মানুষ হচ্ছেন, দিন দিন শক্ত হচ্ছেন। তার খাওয়া পড়া খেলাধুলা রাজার ছেলে বলে কিছু যে আরামের ছিল তা নয়। চন্ড মেবারের একজন সামান্য রাজপুতের ছেলের সঙ্গে যে একদিন মেবারের সর্বময় কর্তা হবে, তার কোনো বিষয়ে কিছু তফাৎ রাখলেন না। যেমন করে লখারানা চন্ডকে মানুষ করেছিলেন, ঠিক তেমনি করে চন্ড তার ছোট ভাইকে সিংহাসনের উপযুক্ত হবার, আপদে বিপদে দুঃখে কষ্টে বীরের মতো নির্ভয়ে থাকবার জন্য ছোটবেলা থেকেই তৈরি করেছেন। এবার এটা কিন্তু মুকুলের মায়ের ভালো লাগে না। তিনি চান গরমে মুকুল পাখার বাতাসে, বাদলে ছাতার তলায়, আর শীতে লেপ তোষকের মধ্যে দিয়ে মোমের পুতুলটির মতো গোলগাল মোটা সোটা হয়ে উঠুক। এর জন্য মুকুলকে আর কখনো কখনো চন্ডকেও মহারানীর কাছে গঞ্জনা সইতে হয়। মুকুল যে ছেলে মানুষ, তাই মায়ের ধমকে কখনো রাগ করে, কখনো বা কাঁদে, আবার একটু পর এসব ভুলে যায়। কিন্তু চন্ডের প্রাণে রানীর বাক্যবান তীরের মতো গিয়ে বাজে। একদিন তিনি আপনার খুব প্রাণের যারা বন্ধু, বুড়ো বুড়ো সর্দার, তাদের কাছে গিয়ে বলেন, আর না, এখানে আর থাকা চলে না। সবাই বলে আমি ভাইকে বশ করে নিয়ে
নিজে রাজাগিরি করছি। সে যখন আমার হুকুমে ওঠে বসে, তখন আমি হলাম সত্যি রাজা, আর সে একটা সাক্ষী গোপাল, নামমাত্র মেবারের রাজা। আর ভাল লাগছে না এসব। আপনারা আমায় ছুটি দিন, আমি অন্য রাজ্যে গিয়ে থাকি বড়। বুড়ো সর্দারেরা বলেন, আরে এখনো সময় হয়নি যুবরাজ, আর কিছুদিন থাকো। মুকুল একটু উপযুক্ত হয়ে উঠুক, তারপর না হয় যা ভাবনা চিন্তা করো। চণ্ডচাল কোনো সর্দারের হাতে মুকুলকে মানুষ করবার ভার দিয়ে এখান থেকে বেরিয়ে পড়েন। কিন্তু কোনো সর্দার সে ভার নিতে চাইলে তো তারা কেবলই বলেন, আমরা মুকুলের জন্য সব করতে প্রস্তুত, কিন্তু যুবরাজ তবু আমরা পর মাত্র, আর আপনি তার নিজের ভাই। বাদ থাকলে কেউ তো আর তোমাকে মুকুলের জন্য কষ্ট নিতে বলতো না, কিন্তু এখন ভাই যদি তাকে না দেখে, তবে মুকুলকে রাজা হবার মতন শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলে কে? তুমি ছাড়া আর কেই বা আছে বলো? এমনি করে দিন কাটছে। ইতিমধ্যে একদিন কালবৈশাখের রাত দুপুরে অন্ধকার দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূব থেকে পশ্চিমে চলেছে। মনে হচ্ছে যেন বড় বড় পাল তুলে আকাশের এপার থেকে ওপারে অন্ধকারে পাড়ি দিচ্ছে একটার পর একটা নৌকা। একটুও তাড়া নেই, একটুও শব্দ নেই। চণ্ড সারাদিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছেন ঘরের আলো নিভিয়ে, একলাটি বসে। রাজবাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে, কেবল চণ্ড একা জেগে আছেন। আজ চণ্ডের বুকের ভেতরে একটা বেদনা থেকে থেকেই দুই পাঁজরের হাড়গুলো মোচড় দিয়ে দিয়ে যেন ভাঙতে চেষ্টা করছে। ব্যথা যে কিসের, বেদনা যে কতটা, চণ্ড তা বুঝতে পারছেন না। তার কেবলই মনে হচ্ছে মুকুলকে একবার কাছে ডাকি, কিন্তু উঠতেও পারছেন না আর ডাকতেও পারছেন না। অন্ধকারের মধ্যে একলাটি চুপ করে পড়ে রয়েছেন তিনি। চণ্ডের দেহ মন সমস্ত অসাড় হয়ে মরে গেছে, কেবল তার চোখ যেন জীবনের আলোটুকু টেনে নিয়ে প্রহরের পর প্রহর বর্ষা রাতের অন্ধকারে কি যেন সন্ধান করে ফিরছে। একটা ঝড় অনেকখানি ঠান্ডা হাওয়ার ধাক্কায় গাছপালা, ঘরবাড়ি, জলস্থল আকাশ তুলিয়ে দিয়ে চলে গেল। অনেকখানি বৃষ্টির জল ঝড় করে চারিদিকে ছড়ে পড়ল। বিদ্যুৎ বাজ খানিক চমক দিয়ে ধমক দিয়ে চলে গেল। তারপরে মেঘ আস্তে আস্তে পাতলা হয়ে এলো। রাত্রি শেষের সঙ্গে রূপুর মতো সাদা আলো ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এসে অন্ধকারকে ক্রমে ফিকে করে ভোরের একটি ছোট পাখির গানের সঙ্গে সঙ্গে ক্রমেই ফুটে উঠতে লাগলো। ঠিক সেই সময় বাদলা দিনের সকালবেলায় ফুটন্ত কচি আলোর মাঝখানে একখানি জলে ভরা মেঘ। চণ্ড দেখছেন সেই চোখ জুড়ানো শান্ত রূপ, এ যেন তারই মা। চণ্ড সেই মেঘের দিক থেকে আর চোখ ফেরাতে পারছেন না। সারা রাত্রি অন্ধকারের মধ্যে তার দুই চোখ যে এরই সন্ধানে, তার মরা মায়ের সন্ধানে ফিরছিল, এতক্ষণে তিনি দেখা পেলেন তার বুকের বেদনা টানা তার ছেড়ে দিলে যেমনি, তেমনি কাঁপতে কাঁপতে একেবারে শান্ত হয়ে গেল। সেই সারা রাতে বাদল দিয়ে ধোয়া মেঘ, সেই মায়ের চোখের জলে জল ভরা সেই সকালের মেঘ, তারই দিকে চেয়ে চণ্ড ঘুমিয়ে পড়লেন। এদিকে বেলা হয়েছে, রাজসভায় যাবার ঘণ্টা পড়েছে।
মহারানী মুকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন। এমন সময় মুকুলের দাই এসে বললে, রানীমা, আজ আর সভা বসবে না। বড় কুমার চণ্ডের শরীর খারাপ হয়েছে। সেখানে মহারানীর বাপ রণমল্ল বসেছিলেন। তিনি বলে উঠলেন, কেন বড় কুমার নইলে কি রাজসভা বন্ধ থাকবে? রানা মুকুল কি কেউ নয়? দায়ী সে অনেক দিনের। চন্দ্রকেও সে নিজের হাতে মানুষ করেছে। রণমল্লের কথায় কি একটা জবাব দিতেই যাচ্ছিলেন, রানী তাকে ধমকে বললেন, যা, তোরা তকরার করতে হবে না। বাবা এক্ষুনি মুকুলকে নিয়ে সভায় যাচ্ছেন। তুই সর্দারদের বসতে বলগে যা। মেবারের সিংহাসনে সেই দিন সূর্য বংশের কেউ না বসে বসল কিনা পেট মোটা মারোয়ারি রণমল্ল, তার নাতি মুকুলকে কোলে নিয়ে। লজ্জায় সর্দারদের মুখ এবারে লাল হয়ে উঠল। ঠিক সেই সময় চণ্ড হঠাৎ ঘুম থেকে চমকে উঠে চারিদিকে চেয়ে দেখলেন, আকাশে তখন গ্রহণ লেগেছে। সূর্য একখানা কলঙ্ক ধরা তামার থালার মতো ভিতর থেকে দেখা যাচ্ছে। আর সেই বুড়ি দাই তার পায়ের তলায় বসে দুই হাতে মুখ ঢেকে ক্রমাগত কেঁদে চলেছে। সেই দিন সভা ভঙ্গের পর বর্ষাকালের আকাশের মতো মুখ আঁধার করে রাজপুত সর্দারেরা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত, তখন চণ্ড তাদের হাত ধরে নানা অনুরোধ করে বললেন, দেখুন, মহারানীমার ইচ্ছে নয় যে আমি আর মেবারের কোনো রাজকর্ম চালাই। কাল রাত্রি কথা মহারানীমা নিজের মুখে স্পষ্ট করে বলেছেন আমাকে। আজ সকালে তারই হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনার ভার নিয়েছেন। আর এখন থেকে রাজ্যের সব কাজ তিনিই চালাবেন। আমার এখন ছুটি। মায়ের আদেশ আজ সকালে আমার কাছে পৌঁছেছে। মুকুলকে আর এই বাপ্পার সিংহাসন আপনাদের জিম্মায় রেখে আমি এখনই বিদায় হব। আমার ঘোড়া প্রস্তুত। বুকের ভেতর কি বেদনা নিয়ে চণ্ড যে সারা রাত কাটিয়েছেন তার কারো বুঝতে বাকি রইল না। তারা কোনো কথাটি না কয়ে চণ্ডকে প্রণাম করে সেখান থেকে বিদায় হলেন। চণ্ড তখন তার দাইমাকে কাছে ডেকে চুপি চুপি বললেন, মুকুলের যেন ভালো হয়, তার যেন কোনো বিপদ না ঘটে সেটা দেখবে। আমার ছোট ভাই রঘুদেও কৈলরে আছে। আমি তার সঙ্গে দেখা করে মান্ডু রাজার কাছে চললাম। মহারানীকে বলবে যদি কোনোদিন কোনো বিপদ আসে, রাজ্যে যদি কোনো গোলমাল হয়, তবে আমি কাছেই রইলাম। আমাকে ডেকে পাঠালেই আমি আসব। আমার এই তলোয়ার মুকুলের শত্রুর জন্য, আর মেবারের জন্য আমার আপন প্রাণ। তাই মা, এটা কি চাওয়ার আগে আমার মুকুলকে একবারও দেখতে দেবে না? একবারও কি দেখা পাবো না? তাই মা? তাই ঘাড় নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগল। চণ্ড বুঝলেন ছোট ভাইয়ের সঙ্গে তার দেখা হওয়ার আর কোনো উপায় নেই। তিনি আর একটি কথা না কয়ে যেমন সাজে ছিলেন তেমনি কেবল তলোয়ার খানা কোমরে বেঁধে রাজপ্রাসাদ ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। তখন মাথার উপরে দুপুরের রোদ ঝাঁ ঝাঁ করছে। মুকুল যখন শিকার খেলতে যাবার সময়,
তার দাদাকে খুঁজতে লাগলো, তখন রানী বললেন, তো দাদাকে বাঘে খেয়ে ফেলেছে, সে আর আসবে না। সারা দিন মুকুলের চোখ ছল ছল করতে লাগলো। সে শূন্য রাজপুরীতে কোথাও তার দাদাকে খুঁজে পেল না। রাত্রে সবাই যখন শুয়েছে, তখন মুকুল তার দাইমার গলা জড়িয়ে পড়লে, যে বাঘ দাদাকে মেরেছে আমি তাকে বড় হয়ে নিশ্চয়ই মারবো। দেখো তাই, তলোয়ারের এক চোটে তার মাথাটা কেটে এনে দেবো তোমায়, কেমন? দাই বললে, রানা সাহেব, আমি সেই বাঘটা ধরবার একটা দড়ির শক্ত ফাঁদ কালই বানিয়ে রাখছি। বাঘটা কিছুতেই পালাতে দেওয়া হবে না, ঠিক আছে? মুকুল খানিক চুপ করে পড়লে, গাইমা, বাঘ দেখতে কেমন? আমি তো বাঘ দেখিনি, আমি চিনতে পারবো তো? ঠিক চিনতে পারবে, নয়তো আমি চিনিয়ে দেব। তোমার ওই মারোয়ারি দাদামশাইয়ের মতো তার পেটটা মোটা, আর ঠিক এমনি খোঁচা খোঁচা দাড়ি গোঁপও আছে। তারপর দিন সকালে যখন দাই মুকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ো দাদার কাছে দিয়ে গেল, তখন রণমল্ল পাকা গোঁফে চারা দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন, তাই বাঘ ধরবার ফাঁদ তৈরি করতে সময় লাগবে, সেজন্য আজ থেকে তোমায় ছুটি দিলাম। যাও, আমার দেশের এক ভালো দাই এই কাজ করবে। এখন তুমি বসে বসে ফাঁদ বাঁধো গিয়ে জঙ্গলে। যাও 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 যাও। জো হুকুম। দাই খুব একটা বড় সেলাম করে রণমল্লকে দিয়ে মুকুলকে বলল, রানা সাহেব, বাঘটাকে চিনে রেখো, ঠিক তোমার বুড়ো দাদার মতো গোঁফদারি, আর অমনি মোটা পেট আর বড় বড় দাঁত। সভা শুদ্ধ লোক মুখ টিপে হাসতে লাগলো। মুকুল দু চোখে একটা ভয় নিয়ে রণমল্লর দিকে চেয়ে এক দৌড়ে দাইয়ের কাছে গিয়ে উঠে পড়ল। দাই তার মুখে চুমু খেয়ে বললে, बेटा डरो मत, शेर को देखो, भागना कभी नहीं, मार तलवार की चोट, काट ले सिर। সভা শুদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেবার জন্য তাড়াতাড়ি একটা কাষ্ঠ হাসি হেসে দাইয়ের পিঠ চাপড়ে তার হাতে এক চোরা সোনার বালা দিয়ে বললেন, ভালো ভালো ভালো, বাহ, আমি খুব খুশি হলাম। এমনি করে মুকুলকে সাহস দিয়ে এখন থেকে বাঘ শিকারে মজবুত করে তোলা যায়। আজ থেকে তোমার তলব আরো 10 টাকা বাড়িয়ে দেওয়া গেল। মুকুলজি বড় হওয়া পর্যন্ত তুমি তার তদারক করবে, ঠিক আছে? সভাশুদ্ধ লোক বুঝলে রণমল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সে তাই। তার রাজবাড়িতে তার মতো মুকুলের বন্ধুও আর কেউই নেই। এবারের সমস্ত রাজপুত সর্দার যারা রানীর খাতিরে রণমল্লকে ভয় করে, তারা একটিও কথা কইতেন না, কিন্তু আজ এই দাইকে মনে মনে তার সাহসের জন্য তারিফ না করে থাকতে পারলেন না। রণমল্ল সেদিন মাথা হিট করে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। চণ্ডের ছোট ভাই রঘুবীর, কিন্তু মেবারের সবাই তাকে নাম দিয়েছিল রঘুদেব, কারণ রূপে গুণে তিনি ছিলেন বাস্তবিকই দেবতার মতন। নগরের বাইরে রাজ্যের গোলমাল থেকে আরো দূরে একখানি সুন্দর বাগান ঘেরা ছোটখাটো পাথরের বাড়ি, আর তারই মধ্যে রঘুদেব একলা রাজার ছেলে হয়ে তপস্বীর মতন দিন দুঃখী কাঙাল হয়ে থাকতেন। তার মুখের কথা
সে যেন ছোট বড় সকলের মন গলিয়ে গ্রানের মতো গিয়ে প্রাণে বাঁচত। রাজ্যে তার কোনো শত্রু ছিল না। যে মহারানী চণ্ডকে বিষ দৃষ্টিতে দেখতেন, তিনিও রঘুদেবকে গুরুর মতন ভক্তি আর ভাইয়ের মতন ভালোবাসা দিয়েছিলেন। আর মুকুল, সে ছোটদাদার মুখের গল্প, তার সেই বাগানে ফল পেরে বনভোজন, গাছের পাখিদের বাসায় খুব কাছে গিয়ে তাদের ছোট ছোট ছানাগুলিকে খাইয়ে আসা, গাছের ছায়ায় বসে বাঁশের বাঁশিতে রাখাল ছেলেদের কাছ থেকে গান শেখা, এই সব আনন্দের কথা কখনো ভুলবে না। চণ্ড গিয়ে অবধি সে তার ছোটদার কাছে যাবার জন্য রোজ কেঁদেছে। রানীর ইচ্ছে তাকে কিছুদিনের জন্য সেখানে পাঠিয়ে দেন, কিন্তু রানীর বাবা রণমল্ল কেবলই বাধা দিচ্ছেন। রানী একবার রঘুদেবকে রাজবাড়িতেই না হয় আনবার কথা বললেন, কিন্তু তাতেও আপত্তি। শেষে একদিন রণমল্ল স্পষ্টই বলে দিলেন যে তাঁর হুকুম ছাড়া রঘুদেবের সঙ্গে দেখা কিংবা তাকে এখানে আনানো হতে পারবে না। আর সেই দিন রানীর চোখ ফুটল। তিনি বুঝলেন রাজ্যের কাজে তার আর কোনো হাত নেই। এই পাথরের 4 বাড়ি 4খানা দেওয়ালের মধ্যে তিনি আর মুকুল দুজনকে বন্দির মতো থাকতে হবে। ইতিমধ্যে হঠাৎ একদিন খবর এলো রঘুদেব মুকুলকে দেখতে নগরে আসছিলেন, কিন্তু হঠাৎ তিনি মারা পড়েছেন। দেশের লোক হাহাকার করে বলছে রণমল্ল তাকে বিষ দিয়ে খুন করেছে। সমস্ত মেবার তার মূর্তি ঘরে ঘরে রেখে পুজো করছে, আর মারোয়ারি শেয়াল রাজা আর তার দলবলকে খুনে বদমাস চোর বলে অভিসম্পাত করছে। বুড়ি দাই রানীকে এসে বললে, এখনো যদি ভালো চাও তো চণ্ডজিকে খবর পাঠাও, না হলে তোমার মুকুলের দশা কোনোদিন রঘুদেবজির মতোই হবে। কিন্তু খবর তাকে দেয় কে? যে চিঠি চাইবে সে রণমল্লের লোক। আপনার লোক দিয়ে সে রাজ্যটা একেবারে ভরিয়ে রেখেছে। তার চর রানীর অন্দরে ঘুরছে, তার অনুচর সর্দারের বাসায় বাসায়, গ্রামে গ্রামে, প্রজাদের ঘরে ঘরে, পাঠশালায়, মন্দিরে, মঠে, সর্বত্র। কে কোথায় কি করছে, কি বলছে, সব খবর পাচ্ছে সেই পেট মোটা মারোয়ারি রাজা রণমল্ল, ডাকাতদের সর্দার, চোরের শিরোমণি। নগরের ফটকে ফটকে, কেল্লার বুরুজে বুরুজে তার চেলারা সব থানা বসিয়ে পাহারা দিচ্ছে দিন রাত। রাগে, ভয়ে, দুঃখে রানী যেন অস্থির হয়ে পড়লেন। চারিদিক অন্ধকার দেখতে লাগলেন। চণ্ডকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তিনি কি ভুলই না করেছেন, আজ সেটা তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন। রানী বুড়ি দাইয়ের 2 পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার কি হবে দাইমা, আমার কি হবে? যে রানী একদিন তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আজ তাকে পা জড়িয়ে কাঁদতে দেখে এবার বুড়ির চোখে জল চলে এলো। সে রানীকে শান্ত করে বললে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি। কিন্তু রানীমা, তুমি খুব সাবধানে কাজ করবে, যেন আমাদের মনের কথা কেউ জানতে না পারে। তোমার বাপ শুনতে পেলে বড় বিপদ হবে। তার মুঠোর ভেতরে এখন সমস্ত রাজ্য। সে যদি গলা টিপে তোমার মুকুলকে মেরে ফেলে, তবে ভয় কেউ একটি কথাও বলবে না। রানীর সঙ্গে কথা ঠিক করে দাই, যেখানে পুরো রণমল্লটা সন্ধেবেলা একটা ঘরে বীজের মতো মোটা একটা গদি ঠেস দিয়ে একরাশ মোহর গুনে গুনে চটের থলিতে ভরে ভরে রাখছেন, সেই বড় বাজারের মারোয়ারি একটা মহাজনের মতন সেখানে আস্তে আস্তে দাই এসে উপস্থিত হল।
দাইকে হঠাৎ সেখানে আসতে দেখে বুড়ো মোহরগুলো দুই থাপায় কোলের কাছে টেনে নিয়ে পড়লেন। এই ওই অসময় কি মনে করে? আগে একটু সামান্য কাজ ছিল, যদি এখন ব্যস্ত থাকেন তো পরে আসবো। রণমল্ল দাইকে বড় ভয়ই করতেন। ঠিক দপ্তরখানায় দপ্তরই যেমন মনিবকে ভয় করে, রাজ্যের সবাই রণমল্লের ভয়ে সারা, কিন্তু রণমল্ল কাঁপেন এই দাইয়ের ভয়ে। তাই তিনি তাড়াতাড়ি দাইকে বললেন, না 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 না, আগে তোমার কাজটাই সেরে নি। বলো। দাই তখন বললে, আগে মুকুলজির একটু ফরমাস আছে, তার কবুতর পালবার শখ হয়েছে, তাই হুজুরের কাছে দরবার করতে এসেছি। কি মুকুলজি পায়রা ওড়াবেন? বলেই বুড়ো হো হো করে খানিক হেসে বললেন, ভালো 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 ভালো, এই সব শখ ভালো, বুঝলে? এই পায়রা ওড়ান, ছাগল পালন, এইসব আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু এই ঘোড়ায় চড়া, তলোয়ার খেলা, এইগুলো ছাড়লেই বাঁচি। রাজার ছেলে ওসব কেন করবে? হ্যাঁ, খান দান, ঘুড়ি ওড়ান, সুখে থাকুন, এই তো চাই। ওইসব তো করার দরকার নেই, ঠিক কিনা? দাই বলে উঠল, আর রাজার ছেলের দাদা মশাই বুড়ো মারোয়ারি সিংহাসনে বসে কেবল মোহরের তোড়া বাঁধুন। ঠিকই বলেছ ভাই, আমি তোমার উপর বড় খুশি হয়েছি, খুব খুশি। মুকুলকে তুমি এইরকম পায়রা আর ঘুড়ি দিয়ে ভুলিয়ে রাখো, বুঝলে? আর এই 2 বছর, তারপর দেখবে এই সিংহাসন আমার কাছ থেকে কেমন করে এরা কেড়ে নেয়। এই নাও। বলেই একটা মোহর বুড়ো অনেক কষ্টে থলি থেকে বের করে দাইয়ের হাতে দিতে গেলেন। তাই হাত জোর করে বলল, আপনার মোহর আপনার কাছেই থাক, মুকুলজির কবুতর কিনবার পয়সার অভাব নেই। হ্যাঁ, সে কি আর আমি জানি না, তার মায়ের হাতে এখন অনেক টাকা আছে। ঠিক আছে, তাহলে যাও, তোমরাই তবে কবুতর জোড়ার দাম দিও, ঠিক আছে? আমার আবার ওই প্রজাদের খাজনা অনেক বাকি পড়েছে, এখন আবার হাতে একটুও পয়সা নেই, বুঝলে কিনা? বলেই বুড়ো আবার টাকা গুনতে লাগলো। দাই একটা মস্ত সেলাম করে সেখান থেকে চলে গেল। কেল্লার ছাদে এক কোণে পাথরের একটা টানা বারান্দায় কার্নিশ খানিক ছায়া ফেলেছে। তারই তলায় একটা বাঁশের খাঁচায় 2টি পায়রা সকালবেলার দিকে চেয়ে কলা ফুলিয়ে চুপটি করে বসে রয়েছে। এখনই মুকুল এসে খাঁচাটি খুলে আকাশের আলোর মাঝে তাদের ছেড়ে দেবে। আর এই আনন্দে তাদের সাদা রঙের ডানা দুখানি থেকে থেকে যেন উলসে উঠছে। ঠিক এমন সময় মহারানী সঙ্গে তাই এসে পায়রা দুটির ডানার নিচে 2খানি ছোট চিঠি বেঁধে দিয়ে আস্তে আস্তে আবার খাঁচার দরজা বন্ধ করে চলে গেল। তখনও সূর্যের আলো পৃথিবীতে এসে পড়েনি। রাজকুমার মুকুল নরম বালিশের উপরে মাথাটি রেখে একটি হাত তার পূব জানলার দিকে ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে মুঠোর এক টুকরো কাগজ ধরে। রানী এসে তার ঘুম ভাঙিয়ে কোলে করে দাইয়ের কাছে দিয়ে বললেন, তুই এখনো ঘুমোচ্ছিস? বেলা হয়েছে, কখন আর তোর দাদার কাছে পায়রার গলায় বেঁধে চিঠি পাঠাবি? ওঠ ওঠ ওঠ। মুকুল কোনো কথা না বলে দাইকে টানতে টানতে এক ছুটে ছাদে এসে উপস্থিত হলো। দাই হাঁপাতে হাঁপাতে বললে, কই মুকুলজি, তুমি যে বলেছিলে চিঠি লিখে রাখবে, তা কই? মুকুল হাতের মুঠো খুলে দেখালে সেই হিজিবিজি লেখা কাগজখানি। দাই কাগজটি এপিট ওপিট উল্টে পাল্টে বললে, বহুত আচ্ছা, চিঠি পড়ো তো শুনি, কুমার সাহেব কি লিখেছ? মুকুল জানতো
কেমন করে চিঠি পড়তে হয়। তাই সে গম্ভীর হয়ে আরম্ভ করলে, দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার জন্য কাঁদছি। একবার এসো, খুব খেলা হবে। কবুতর দুটো চিঠি নিয়ে যাচ্ছে, জবাব দিও। এদের ছানা হলে তোমায় একটা দেব। আমি খুব ভালো আছি। ইতি ইতি মুকুল, তোমার ছোট ভাই। পুনশ্চ মার দাই তোমার জন্য খালি কাঁদে। তুমি তুমি তাড়াতাড়ি এসো। চিঠি যেমন হতে হয়। বলে তাই কাগজখানা নিয়ে বেশ ভালো করে মুড়ে বললে, তবে এখন কোন দাদাকে চিঠিখানা পাঠাতে চাও বলো। এইবার মুকুল বড় মুশকিলে পড়ল। বড় দাদা আর ছোট দাদা, দুই দাদার মধ্যে বেছে নেওয়া তার পক্ষে বড় শক্ত হলো। দুজনকেই সে সমান ভালোবাসে, দুজনকেই সে চিঠি লিখে সেখানে টেকে পাঠাতে চায়। কিন্তু হায়, চিঠি তার একখানি বই আর নেই। তাই ভাবনায় তার মুখ একেবারে শুকিয়ে গেল। তখন রানী আস্তে আস্তে তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, এক কাজ কর, আধখানা চিঠি বড় দাদাকে আর আধখানা ছোট দাদাকে পাঠিয়ে দে। তাই হলো। প্রথম টুকরো ছোট দাদার আর বাকিটুকু বড়দাদার জন্য ছিঁড়ে মুকুল দাইয়ের হাতে দিল। সাদা টানা দুই পায়রা সেই দুটো কাগজ গলায় বেঁধে সেই নীল আকাশে উঠল। ডানার তলায় লুকানো রইল তাদের মহা বিপদ থেকে উদ্ধার করার জন্য চণ্ডের কাছে রানী আর দাইয়ের দুখানি চিঠি। সোনা মাখানো মেঘের উপর দিয়ে উড়ে চলেছে দুটি পাখি, ছোট বড় দুজনের ডাক বয়ে। সূর্যের আভা আকাশ রাঙিয়ে তাদের দুজোড়া ডানার পালকে এসে ঠেকেছে, সাদা পালের হাওয়ার মতন। চিতরের কেল্লায় বন্দি অসহায় মুকুল আর তার মায়ের ডাক সকালের সোনায় মাখা, দুপুরের রোদে পোড়া, সন্ধ্যার মেঘ আর আলোক চিত্র বিচিত্র দিনের মধ্যে দিয়ে রাত্রির নীল গোলা অন্ধকার আকাশ পার হয়ে যেদিন মান্ডুর কেল্লায় চণ্ডের কাছে এসে পৌঁছালো, সেদিন চণ্ড তার সব দুঃখ, তার সব অপমান ভুলে গিয়ে অনেক দিনের কোণে রাখা তলোয়ার আর একবার কোমরে বেঁধে উঠে দাঁড়ালেন। আজ 3 দিন ধরে একটা প্রকাণ্ড ঝড় রাজস্থানের উপর দিয়ে বয়ে চলেছে। তারই মধ্যে থেকে একবার সকালে সন্ধ্যায় সূর্যদেব দেখা দিচ্ছেন রক্তমূর্তি হয়ে। চণ্ড যখন চিতর ছেড়ে চলে আসেন, তখন 300 ভিল তার সঙ্গে তীর ধনুক নিয়ে বেরিয়ে এসেছিল। আর আজ তারা চণ্ডের হুকুম নিয়ে চিতরে আবার ফিরছে, এই ঝড় জল বিদ্যুতের মধ্যে দিয়ে। চিতর থেকে খানিকটা দূরে গোসুন্দরনগর, পাহাড়ের উপর একটা মজবুত কেল্লা, আর তাকেই ঘিরে ছোট ছোট বাড়ি পাহাড়ের নিচে অনেকখানি ঘন ঘন হয়ে রয়েছে। তার মধ্যে দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে। এই বনে চণ্ড তার দলবল নিয়ে লুকিয়ে রইলেন। কথা ঠিক হলো যে মহারানী সুন্দরেশ্বরীর পুজো দেবার ছল করে মুকুলজিকে নিয়ে এইখানে এসে দেওয়ালির দিন চণ্ডের সঙ্গে মিলবেন। এদিকে চণ্ডের অনুচর যত ভিল বেবারের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে রটিয়ে দিয়েছে, রণমল্ল মুকুলজিকে মেরে ফেলেছে। তাই লোকে সব গ্রামে গ্রামে মাঠে ঘাটে এইসব গুজব শুনে একেবারে ক্ষেপে উঠে লাঠি তলোয়ার তীর ধনুক নিয়ে চিতরের দিকে দল বেঁধে চলেছে। যদি এ কথা সত্যি হয়, তবে সেই পেট মোটা মারোয়াড়ের রাজা রণমল্লকে আর কেউ আস্ত রাখবে না। রণমল্ল এই খবর পেয়ে ভয়ে ভয়ে কাঁপছেন। এখন কি উপায় করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। ঠিক এই সময় একদিন দাই এসে তাকে বলল,
হুজুরের মেজাজটা ঠিক ভালো বোধ হচ্ছে না। একটা খবর শুনে আমারও ভয় গা কাঁপছে। শুনলেন দেশের লোক তাদের রানা মুকুলকে দেখবার জন্যে লাঠি সোটা নিয়ে এই দিকে আসছে। রণমল্ল খবরটা খুব ভালো করেই শুনেছিলেন, তবু তাইকে ধমকে পড়লেন। এই যাও যাও তো, মারোয়ারের রাজা আর মেবারের এখনকার সর্বে সর্বা ওই 2-10 কাছে লাঠির ভয়ে কাঁপে না, বুঝলে? আর কিছু খবর থাকে তো বলো। তাই বললে, এবারে যে দল আসছে বড় শক্ত দল। মেবারের রাজপুতকে আপনি তো চেনেন না। এই বেলা যা হয় উপায় করুন। সে কি? কি উপায় করতে হবে বলো শুনি। মুকুলজিকে একবার গ্রামে গ্রামে শিকার খেলার জন্য পাঠিয়ে দিন। লোকে দেখুক তাদের রানা বেশ সুখে বেঁচে আছে আর খেলে বেড়াচ্ছে, তাহলেই তারা ঠান্ডা হবে আর আপনাকে বিরক্ত করতে আসবে না। রণমল্ল খানিক গম্ভীর হয়ে থেকে বললেন, বন্ধ পরামর্শ নয়, কিন্তু এই হাতিয়ার বেঁধে গ্রামে গ্রামে শিকার খেলে বেড়ানো তো আর হতে পারে না। শিকার থেকে লড়াই বাঁধতে কতক্ষণ? অন্য কিছু উপায় থাকে তো বলো। তবে রানীমা আর মুকুলজিকে পালকি চড়িয়ে গ্রামে গ্রামে দেবতাদের পূজা দেওয়ার জন্য পাঠিয়ে দিন, কাজ একই হবে। এই পরামর্শটা রণমল্লের মনোমত হল। দাই রানীকে আর মুকুলজিকে পালকিতে চড়িয়ে চিতরের কেল্লা পার করিয়ে দিয়ে এলো। যাবার সময় মুকুল বললে, দাইমা, তুমি যাবে না? না জি, বাঘ ধরবার সেই ফাঁদটা শেষ করে তবে আমি তোমার কাছে যাব। বলেই দাই চিতরের কেল্লায় ফিরে এলো। গোসন্দ নগরে দেওয়ালির আজ ভারী ধুমধাম। মহারানী রানাজিকে নিয়ে কেল্লায় এসেছেন। খুব ঘটা করে আজ সুন্দরেশ্বরীর পুজো দেওয়া হবে। ঘরে ঘরে আজ প্রজারা পিদিম জ্বালিয়েছে। রাস্তায় রাস্তায় দোকানিরা ঝাড় লণ্ঠন ছবি আয়না দিয়ে দোকান সাজিয়ে বসে লোকের গায়ে কেবল গোলাপ জলের পিচকিরি দিচ্ছে। শহরের ছেলেগুলো রাস্তার মাঝে তুবড়ি পুড়িয়ে ছুঁচোবাজি ছেড়ে মুকুলজির সঙ্গে যেসব ঘোড়সাওয়ার এসেছে তাদের ঘোড়াগুলোকে খেপিয়ে দিয়ে তামাশা দেখছে। ছেলে বুড়ো সবাই মিলে হাউই উড়িয়ে চড়কি ঘুরিয়ে ফুলঝুরি, রংমশাল, বোমা, দোদমা, ভুঁই ফটকা, চিনে পটকা খুব খানিকটা করে আমোদ করে নিচ্ছে। মুকুলের কিন্তু আজ আনন্দের সীমা নেই। এক সোনার সাজ পরা কালো ঘোড়ায় চড়ে তিনি শহরময় ঘুরে ঘুরে দেওয়ালির আলো দেখে বেড়াচ্ছেন। আর রানীমা কেল্লার ছাদে একলা চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। যত রাত বেড়েছে তত তার মনে হচ্ছে চন্দ্র বুঝি এলেন না। আজ যে এই গোসন্দ নগরে দেওয়ালির রাতে তার দলবল নিয়ে আসবার কথা, কিন্তু কই? দেখতে দেখতে শহরের আলো নিভে এলো। মুকুল তার ঘোড়া ফিরিয়ে কেল্লা এলেন, কিন্তু চণ্ডের আসবার কোনো লক্ষণ নেই। এই রাতের মধ্যে তাদের চিতরে ফিরতে হবে, আর তো সময় নেই। রানী অন্ধকার আকাশের দিকে চেয়ে এবারে কাঁদতে লাগলেন। দুই চোখের জল তার বুকের কাপড় ভিজিয়ে দিতে লাগলো। এদিকে সুন্দরেশ্বরীর মন্দির থেকে ঢং ঢং করে রাত 10টার ঘণ্টা পড়ছে। লোকজন প্রস্তুত হয়ে চিতরে যাবার জন্য পালকি নিয়ে উপস্থিত হয়েছে। মুকুল রানীকে ডাকছেন যাবার জন্য, কিন্তু রানীর পা আর উঠছে না। তার বুকের ভেতরে যেন হাতুড়ির ঘা দিয়ে অন্ধকারের ঘণ্টা বাজছে। রাত 10টার ঘণ্টা বেজে থেমেছে।
অন্ধকার আকাশ বাতাস তারই শব্দের রেশায় তখন রি রি করে কাঁপছে। ঠিক সেই সময় পাহাড়ের নিচে বনের মাঝ দিয়ে 10টা হাউই আগুনের সাপের মতন ফোঁস করে ফোনা ধরে আকাশে উঠে দপ করে আলোর ফুল হয়ে আকাশময় ছিটিয়ে পড়ল। আলোয় চারিদিক যেন দিন হয়ে গেছে। শহরের লোক আশ্চর্য বাজি দেখতে হই হই করে রাস্তায় রাস্তায় ছাদে ছাদে যে যেখানে আছে সেখানে বেরিয়ে এসেছে। রানী মুকুলের হাত ধরে বললেন, সময় হয়েছে, আর দেরি না, চলো। মুকুলের ইচ্ছে আরো খানিকটা ছাদে দাঁড়িয়ে বাজি খেলা দেখেন, কিন্তু রানী তাকে জোর করে পালকিতে ওঠালেন। আকাশের হাউই তাদের মাথার উপরের লাল আলোর পুষ্পবৃষ্টি করে অন্ধকারে মিলিয়ে গেল। মুকুল পালকি থেকেই আবার কখন হাউই ওঠে তা দেখবার জন্য মুখ বাড়িয়ে বসে রইলেন। কিন্তু আকাশ যে অন্ধকার, সেই অন্ধকারই রইল। মুকুলে রাত্রির মধ্যে অনেকক্ষণ চেয়ে থেকে থেকে শেষে ঘুমিয়ে পড়েছেন। রানীর পালকি নির্জন মাঠের পথে আস্তে আস্তে চলেছে। মাটির উপরে 8টা পা কি বেহারার খসখসের পায়ের শব্দ ছাড়া আর কোনো দিক থেকে কোনো শব্দ রানীর কানে আসছে না। রানী অন্ধকারের মধ্যে মুখ বাড়িয়ে চেয়ে রয়েছেন। একবার মনে হলো যেন একদল লোক খুব দূরে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল। একবার দেখলেন যেন রাস্তার ধারে একজন কে একটা বল্লম হাতে চুপ করে দাঁড়িয়ে আছে, আর পাল্কি কাছে আসতেই অন্ধকারে মিলিয়ে গেল। গোসুন্দনগরে সেই 10টার তারাবাজি দেখে রানী চন্ড এসে পৌঁছেছেন সেটা বুঝেছিলেন, আর তারপর থেকেই চন্দ্রকে স্পষ্ট করে দেখা তার ঘটে ওঠেনি। কিন্তু চন্দ্র যে তার কাছাকাছি আছেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন। রাত গভীর, পালকি চিতরের কাছাকাছি এসে পড়ল। দূর থেকে কেল্লার দেওয়াল আকাশের গায়ে কালো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। পাহাড় বেয়ে রানীর পালকি কেল্লার ফটকের দিকে উঠে চলল, কিন্তু তখনও চণ্ডের কোনো দেখা নেই। ঘোড়ার পায়ের শব্দ কি তলোয়ারের ঝনঝন কিছুই শোনা যাচ্ছে না। রানীর বুক কাঁপছে। তার চোখের সামনে কেল্লার ফটকের বড় বড় দরজা আস্তে আস্তে খুলে গেল। ঠিক যেন একটা রাক্ষস অন্ধকারে মুখটা হাঁ করে উঠলেন। তারপর ধীরে ধীরে রানীর পালকি কেল্লার মধ্যে ঢুকল। রানী একবার পালকি থেকে মুখ ঝুঁকিয়ে পিছনের দিকে দেখলেন। ফটকের সামনে একদল ঘোড়সওয়ার খোলা তলোয়ার মাথায় ঠেকিয়ে তার সঙ্গে কেল্লায় প্রবেশ করলে। তাদের সর্দার প্রকাণ্ড একটা কালো ঘোড়া, মাথা থেকে পা পর্যন্ত তার কালো সাজ। নিমেষের মধ্যেই এই ছবিটা রানী দেখতে পেলেন। এবার চণ্ডকে চিনতে তার আর বাকি রইল না। তারপর জয় মুকুলজি কি জয়, জয় চণ্ড কি জয় শব্দে আকাশ কাঁপিয়ে উঠল। অমনি চিতরে ছোট ছোট ছেলে বুড়ো তলোয়ার খুলে রাজপথে রানীর পালকির চারিদিকে ঘিরে নিয়ে রাজবাড়ির দিকে চলল। যত মারোয়ারি যারা এত বুক ফুলিয়ে রাজাগিরি ফলাচ্ছিল, আজ সব চণ্ডের নাম শুনেই যেন ইঁদুরের মতন গর্তে গিয়ে লুকালো। কারোর এমন সাহস হলো না যে রণমল্লকে গিয়ে এই খবরটা দেয়। আর খবর দিয়েই বা কি হবে? দেওয়ালির রাতে খুব করে সিদ্ধি খেয়ে রণমল্ল খাটিয়ায় পড়ে এখন নাক ডাকাচ্ছেন।
দাই এক কাছি মোটা দড়ি দিয়ে খাটিয়ার সঙ্গে তাকে আচ্ছা করে বেঁধে ছাদের উপর থেকে তামাশা দেখতে গেল। রণমল্লের ভোজপুরি আর মারোয়ারি দারোয়ানগুলো ঢাল তরোয়াল বেঁধে তাল পাতার সেপাইয়ের মতন কেবল হাত পা ছুঁড়তে লাগল। লড়াই দেবার আর সাধ্য হল না। চণ্ড জোর করে তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গোলমালে রণমল্ল জেগে উঠে দেখেন তার চারদিকে খোলা তলোয়ার, নিজের হাত পা বাঁধা। তার সাহসও ছিল, আবার জোরও ছিল। হাজার হোক তিনি মারোয়ারের রাজা। আর তলোয়ার দেখে তার সিদ্ধির ঘোরও কেটে গেছে। তিনি পিঠে বাঁধা খাটিয়াখানা শুদ্ধ দাঁড়িয়ে উঠে চণ্ডকে বললেন, আমার বাদর খুলে দাও, আমার বাদর খুলে দাও, তারপর দেখা যাবে কে জেতে আর কে হারে। তুমি বীর, তুমি রাজার ছেলে, আমি একটা দেশের রাজা। আমাকে জানোয়ারের মতো বেঁধে মারা তোমার উচিত হয় না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চণ্ড রণমল্লের বাঁধন খুলবার জন্য ঘরে ঢুকবে এমন সময় দাই ছুটে এসে বললে, সাবধান, ওকে একা পুড়ে মরতে দাও। সরে যাও, না হলে সবাই মরবে। সরে যাও, ওকে একাই পুড়ে মরতে দাও। আর দুম করে একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে ঘরের কোণে একরাশ বারুদ জ্বলে উঠল। তারপর দাউ দাউ করে ঘরখানায় আগুন লেগে গেল। ছুঁচোবাজি দিয়ে ঘরখানা তাই যে কখন ভর্তি করে রেখেছিল তা কে জানে। ছুঁচোর মতো রণমল্ল পুড়ে মরলেন, চিৎকার করতে করতে। খুলে দে, খুলে দে, খুলে দে, খুলে দে। যাকে রাজবাড়ির দাসী বলে তিনি ঠাউরে ছিলেন, তারই হাতের বাঁধা দড়ির বাঁধ শেষ পর্যন্ত আগুনের নাগপাশের মতো তাকে জড়িয়ে রইল। কোথায় মেবার মারোয়ার দুটো দেশ রণমল্ল দখল করে বসবেন, না এখন আর মারোয়ারের সিংহাসনটা পর্যন্ত মেবারের রানার হাতে চলে এলো। তার ছেলে যোধারাও বাপের সিংহাসন হারিয়ে এখন সামান্য গুটি কতক সেপাই নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে চলল অনেক দূরে, লুনি নদীর ওপারে। মহাবীর হরোয়া শঙ্কল রাজর্ষি। লুনি নদীর ওপারের সমস্ত পাহাড় নদী বন তার রাজত্ব। তার নামে সবাই মাথা নোয়ায়, এমনই তার বীরত্ব, এমনই তার দয়া। তার হুকুম অমান্য করে রাজস্থানে এমন কোন লোক নেই। বিপদে যে পড়েছে তাকে উদ্ধার করা, দুঃখের দুঃখ মোচন, অনাথকে আশ্রয় দেওয়াই তার প্রধান কাজ। তার যত অনুচর সবাই সন্ন্যাসী বীর, কাঁচাখোর নয়, বরং কাজের মানুষ। কেউ কারোর ওপর অন্যায় অত্যাচার করলে তাদের হাতে নিস্তার নেই। বনের ভিতরে পাহাড়ের গুহায় তাদের সব কেল্লা, সেখানে জ্বালা জ্বালা টাকা পোঁতা আছে। লোকে চাইলে সেই টাকা দিয়ে তারা তাদের দুঃখ ঘোচায়। মাটির নিচে বড় বড় ঘর, সেখানে তাদের অস্ত্র শস্ত্র সব লুকানো থাকে। কেউ বিপদে পড়ে তাদের কাছে এলে সেই অস্ত্র দিয়ে তারা তার সাহায্য করে। এমনই দলের রাজা তিনি, হরোয়া শঙ্কল। লুনি নদী সাঁতার দিয়ে পার হয়ে যোধারাও রাজদুপুরে এসে তারই আশ্রয় চাইলেন। যোধারাও জানতেন যে চণ্ড ইচ্ছে করলে এখানে এসে গোলমাল করতে পারবে না। হরোয়া শঙ্কল আদর করে যোধারাওকে বসালেন। তার ছোট ঘর, রাজকুমারের সঙ্গে অনেক সেপাই, কাজেই সবাইকে গাছতলাতেই বসাতে হলো। সন্ন্যাসী রাজা একটু ভাবিত হলেন, এত রাতে এত লোকজনের খাবার কেমন করে তিনি জোগাবেন। লোকেরাও অনেক পথ চলে এসে খিদে তেষ্টায় কাতর হয়ে পড়েছে। রাজর্ষি তার দলবলকে ডেকে সকলের আহারের জন্য সুবন্দোবস্ত করে দিতে বললেন ঠিকই, কিন্তু ঘরে তার
একটু খুদও নেই। সেদিনের যা কিছু চাল ডাল সব তিনি অতিথিদের বিলিয়ে দিয়েছেন। এবার বিপদে পড়ে চেলারা সব মুখ চাওয়াচাবি করছে দেখে এবার রাজর্ষি বললেন, আহা, বলছি অতিথিকে তো খাবার দিতে হবে, এসো দেখি ঘরে কি কি আছে দেখি। ঘরের এক কোণে সন্ন্যাসীদের কাপড় রাঙাবার জন্য একটা সুজলতা বোঝা বাঁধা ছিল। রাজর্ষি সেই দিকে দেখিয়ে বললেন, যাও এইগুলো রেঁধে আনো। রাঁধুনি এক সন্ন্যাসী হেসে বললে, প্রভু, এইবার অতিথি সেবার ঠিক বন্দোবস্তই করেছেন। যে মুখে ঠাকুরের ভোগ খাবে সেই মুখে কাল সকালে দেশে ফিরে কাউকে এবার আর ঠাকুরের অতিথি সেবার নিন্দে করতে হবে না। এইবার ঠিকই হয়েছে। রাজর্ষি হেসে বললেন, আজ আমি নিজের হাতেই রাঁধব, তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া যাবে ক্ষণ। নিমন্ত্রণ করছি, সব চেলাকে ডাক দাও। গাছের তলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু হলো। রান্নার গন্ধে বন আমোদ করলে, কিন্তু তরকারি দেখে অবধি চেলাদের আজ আর খিদে নেই। যদিও সকলেই এক এক মুঠো ছোলা ছাড়া এ পর্যন্ত কারো পেটেই কিছু পড়েনি, কিন্তু প্রভুর নিমন্ত্রণ কারোর অগ্রাহ্য করার জন্য নেই। রান্না শেষ হলে সবাই অতিথিদের জন্য পাতা পেড়ে অপেক্ষা করতে লাগলো। আগে যোধারাও আর তার লোকজনদের ওই মোটা আটার রুটি আর সুজলতার সেই তরকারি খাইয়ে রাজর্ষি সব চেলাদের নিয়ে খেতে বসলেন। কেবল সেই রাঁধুনি চেলাকে অনেক ডাকাডাকি করেও কেউ আর আনতে পারল না। সে কম্বল মুড়ি দিয়ে জঙ্গলের কোনখানে যে লুকিয়ে রইল তার আর সারা শব্দ কিছুই পাওয়া গেল না। খাবার শেষ হলে সবাই রাজর্ষির রাঁধা তরকারির সুখ্যাতি করতে করতে যে যার জায়গায় শুতে গেল। সুজ শাকের এমন যে রান্না হয় তারা কেউ জানত না। এবার থেকে রোজ এই তরকারি দিয়েই তারা রুটি খাবে এই সব বলা বলি করছে। ঠিক এমন সময় সেই রাঁধুনি এসে উপস্থিত। সবার মুখে তরকারির তারিফ শুনে তার আর আফসোসের সীমা রইল না। সে ভেবেছিল ওই রং করবার পাতাগুলো খেয়ে সবাই হয়তো মাথা ঘুরবে, কিন্তু দেখলে সবাই দিব্যি পেট ভরিয়ে আরামে কম্বল মুড়ে দিয়ে ঘুমোতে লেগেছে। কেবল এই শীতের রাতে খিদের জ্বালায় সেই মরছে কেবল কেঁপে। শীতের রাত সহজে কাটতে চায় না। রাঁধুনি ঠাকুরটিকে অনেক যন্ত্রণা দিয়ে তবে সে রাত পোহালো। সকালে উঠে সে একখানা কুড়াল নিয়ে রান্নার কাঠ কাটতে চলেছে। এমন সময় একজন বুড়ো মারোয়ারি সেপাইয়ের সঙ্গে দেখা। পাহাড়ের ঝর্ণার ধারে সে হাত মুখ ধুচ্ছে। তার দাড়ি গোপ সব লাল রঙের ছোপ ধরা। কাল সন্ধ্যায় যার দাড়ি ছিল সাদা আর আজ কিনা লাল হয়ে গেল। এই ব্যাপার দেখে রাঁধুনি ঠাকুরটি আর হাসি আটকাতে পারল না। একেবারে হো হো করে হাসতে হাসতে সঙ্গীদের কাছে এই মজার খবরটা দিতে এসে সে দেখে যত পাকা দাড়ি গোফওয়ালা ছিল তারা সবাই নিজের নিজের দাড়িতে হাত বোলাচ্ছে, আর এ ওর মুখের দিকে চেয়ে দেখছে। সবার দাড়ি গোফে লাল রঙের ছোপ। ইতিমধ্যে রাজর্ষি বেরিয়ে এলেন। তাঁর কিন্তু সাদা দাড়ি একেবারে থপথপ করছে। সুচ পাতার যে রং লেগেছে এটার কারো মনে হল না। দাড়িতে রক্ত কোথা থেকে লাগলো এই ভেবে সবার যখন মুখ শুকিয়ে এসেছে তখন রাজর্ষি সবাইকে অভয় দিয়ে বললেন, আহা, তোমরা নির্ভয় থাকো, তোমাদের সুখের সূর্য উদয় হতে আর বেশি দেরি নেই। দেখো না, এখনই তার রাঙা আলো তোমাদের মুখে এসে পড়েছে। এখন কিছুদিন এইখানে বিশ্রাম করো, তারপর তোমাদের রাজত্ব ফিরে পাবার বন্দোবস্ত করা যাবে ক্ষণ কি। সেদিন কাঠ কেটে রাঁধুনি ঠাকুর রাজর্ষিকে আর এক বোঝা সুচ পাতা এনে দিয়ে বললে, ঠাকুর, ও ঠাকুর, আমাকে আজ সেই তরকারিটা একটু রেঁধে দিতে হবে। রাজর্ষি হেসে বললেন, আহা,
তোমার কালো দাড়িতে লাল রঙের ছোপ তো খুলবে না, দাড়ি আগে পাকুক, তবে তো ওই মুজ শাকের চচ্চড়ি ছোপ ধরিয়ে দেওয়া যাবে। আজ ভালো করে অন্য তরকারি দিয়ে অতিথিদের খাওয়ার বন্দোবস্ত করো, যাও। রাঁধুনি ঠাকুরটি খেতে যেমন ভালোবাসে, মজবুত রাঁধেও তেমনি। আর যত রাজ্যে রাজগুবি গল্প তার কাছে। যোধারাও আর সঙ্গীদের বেশ আমোদ আহ্লাদে দিন কাটতে লাগলো। বনে আছেন তাদের মনেই হতো না। এদিকে হরোয়া সংকলের হুকুম চণ্ডের কাছে পৌঁছালো। যোধারাওকে যেন মারোয়ারের সিংহাসন ফিরিয়ে দিয়ে ছকরা ঝাঁটি সব মিটিয়ে দেওয়া হয়। এর ওপর আর কোনো কথা নেই। চণ্ডের দুই ছেলে মুঞ্জজি এবং কণ্ঠজি মারোয়ার শাসন করছিলেন। তাদের ওপর হুকুম হলো যে হরোয়া সংকল কিংবা তার কোনো লোক যোধারাওকে সঙ্গে নিয়ে আসা মাত্রই মারোয়ারের সিংহাসন যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। হরোয়া সংকল দূতের মুখেই খবর পেয়ে নিজেই যোধারাওকে সঙ্গে নিয়ে মেবারে চললেন। সেখান থেকে চণ্ডকে সঙ্গে নিয়ে মারোয়ার যাওয়ার কথা। ঠিক সেই সময় সবাই মেবারে পৌঁছে চণ্ডকে সঙ্গে নিয়ে যোধারাওয়ের রাজত্বে মুন্দরের কেল্লার দিকে চললেন। যোধারাও তখন ছেলে মানুষ। এক রাত্রে সবাই মাঠের মধ্যে তাঁবু গেড়ে আছেন। এমন সময় একটি বুড়ো মারোয়ারি যোধারাওয়ের কানে কানে বললে, বলছি কি, দেশে তো এসে পড়েছি, তবে আর এখন চুপ করে থাকা কেন? চলুন আজ রাত্রেই গিয়ে কেল্লাটা দখল করে গিয়ে বসি। নিজের সিংহাসন পরের কাছ থেকে চেয়ে না নিয়ে জোরসে কেড়ে নেওয়াই ভালো, কি বলেন? হ্যাঁ। যোধারাও এ কথায় সাড়া দিলেন না। আস্তে আস্তে মারোয়ারি সৈন্য সব মুন্দরের দিকে বেরিয়ে গেল। চন্দ আর হরোয়া সংকল এ খবর কিছুই জানতেন না। সকালবেলা শিবির থেকে বেরিয়েছেন, এমন সময় দেখলেন দূর থেকে এক ঘোড়সওয়ার ছুটে আসছে। তার মাথায় পাগড়ি খোলা, বুকের কাপড়ে রক্তের দাগ। সওয়ার যখন ছুটে এসে চণ্ডের কাছে দাঁড়াল, তখন চণ্ড তাকে নিজের ছেলে কণ্ঠজি বলে চিনতে পারলেন। হরোয়া সংকল তাকে ঘোড়া থেকে নামিয়ে খাসের উপর শুইয়ে দিলেন। আর অমনি কণ্ঠজির প্রাণ যেন ফিরিয়ে গেল। কে তাকে এমন করে মারল এই দেখবার জন্য তারা এদিক ওদিক করছেন। এমন সময় যোধারাও ঘোড়া ছুটিয়ে এসে বললেন, প্রভু, আমার অপরাধ যদি হয়ে থাকে আমি ক্ষমা করবেন। বাপের সিংহাসন আমি কারো কাছে ভিক্ষে বলে চেয়ে নিতে পারলুম না। নিজের জোরে ফৌজ পাঠিয়ে দখল করেছি। লড়াই শেষ হয়ে গেছে, চন্দ্রজির হাতে আমার বাপ পশুর মতো মারা পড়েছে। তাই তার ধার আমি তার দুই ছেলেকে যুদ্ধের বীরের মতন মেরে শোধ দিলেন। আর এতে যদি আমার দোষ হয়ে থাকে তো আমাকে শাস্তি দেন। চণ্ডের মুখে কোনো কথা শুনল না। হরোয়া সংকল খানিক ঘাড় হেট করে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, যোধারাও, তুমি ভুল করেছ। চণ্ডের কোনো দোষ ছিল না। তুমি বালক বলে তোমায় কোনো শাস্তি দিলাম না, কিন্তু প্রতিজ্ঞা করো আর কখনো মেবারের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। আর এই মাটিতে সেখানেই বীর কণ্ঠজি পড়ে আছেন, এই পর্যন্ত মেবারের রাজ্যের সীমা হলো। আর এরপর থেকে তোমার রাজত্ব। মনে রেখো যোধারাও। চণ্ড চোখের জলের মধ্যে দিয়ে একবার তাকালেন। সেখানে তার ছেলে কণ্ঠজি প্রাণশূন্য দেহে পড়ে রয়েছে। সেখানে সকালের আলোতে সমস্ত মাঠ জুড়ে সোনার ফুলের মতন আওলার কচি ফুল ফুটে উঠেছে। তিনি হরোয়া সংকলের দিকে চেয়ে বললেন, এই আওলার ফুলই যেন শান্তির ফুল হয়। যত দূর এই ফুল ফুটবে তত দূর যেন
মেবারের রাজ্যে এইটাই সবাই বলে। আমার কাজ শেষ হয়েছে প্রভু, আমাকে এখন আপনার সঙ্গী করে লুনি নদীর পাড়ের তপবনে আশ্রয় দিন, আশ্রয় দিন প্রভু, আমাকে আশ্রয় দিন। রাজর্ষি বললেন, তথাস্তু। রানা মুকুলের দুই খুড়ো ছিলেন, চাচা আর ময়ূর। যদিও দুজনেই রাজার ছেলে, কিন্তু তাদের মা ছিলেন কুঠারের মেয়ে, আর সেই জন্যই রানাদের চেয়ে তারা মানে ছিল খানিক খাটো। মেবারের সিংহাসনেও বসবার তাদের উপায় ছিল না, আর সে চেষ্টাও তারা কোনোদিন করেনি। মুকুল তাদের যথেষ্ট জমিজমা দিয়েছিলেন। মুকুলজি যদি তার দুই চাচাকে কেবল রাজসভার শোভামাত্র করে রেখে চুপচাপ থাকতেন, তবে আর কোনো গলি হতো না। কিন্তু তা না হয়ে একদিন দুই খুড়োকে 700 করে সেপাইয়ের সর্দার বানিয়ে তিনি যুদ্ধে পাঠালেন। যুদ্ধে পাঠিয়ে মুকুল রানা একটু মজা দেখতে চাইলেন। খুড়ো দুজনের কাজের মধ্যে ছিল দিবারাত্রি আফিং খেয়ে ঝিমোনো। এবার হঠাৎ সর্দার বনে গিয়ে লড়াইয়ে যেতে হলে তারা না জানি কি বিপদেই পড়বেন। কোথায় থাকবে আফিং আর কোথায় বা তামাক? দুধের পুরু সর, রাবড়ি, মালাই সেখানে তো পাওয়াই যাবে না, উল্টে বরং মাঠের হিম খেয়ে মরতে হবে। মাদেরিয়ার ভিলেদের হাঙ্গামা মেটাতে গিয়ে মুকুল এই তামাশা এই দুই খুড়োকে দিয়ে শুরু করলেন। অনেক দিন বেশ আমোদেই কাটল। তামাশার সঙ্গে 700 সেপাইয়ের সর্দারে মাসোহারা যতক্ষণ আছে, ততক্ষণ ভাইপোটিকে আমোদ দিতে দুই খুড়োর কোনো আপত্তি হল না। কিন্তু ঠাট্টা তামাশা ক্রমেই একটু কড়া রকম হতে লাগলো। এমনকি আফিংচি হলেও তামাশার খোঁচার দিকে চোখ বন্ধ করে ঝিমোনো এই দুই খুড়োর পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে উঠল। কিন্তু ভাইপোর অনুগ্রহ ছাড়া বেচারাদের তো পেট চলবার জন্য উপায় ছিল না। কাজেই মনের রাগ তাদের মনেই জমা রাখতে হলো। আর কোনো দিন মুখ ফসকে বেরিয়েও আসতে শুরু করলো। এতে বরং মুকুলজির আমোদ যেন আরো বেড়ে চলল, বই কমল না। লোককে নিয়ে তামাশা করার নেশা ওই লখারানার মতো মুকুলেরও কম কিছু ছিল না। একদিন দুই চাচা তাকে স্পষ্ট মুখের ওপর শুনিয়ে দিলেন যে বাপের তামাশার ফলে তিনি যে সিংহাসন পেয়েছেন, নিজেদের তামাশার দোষে সেটা কোনোদিন না তাকে হারাতে হয়। চাচার মনের কথা এমন স্পষ্ট শুনেও মুকুলের কিন্তু চোখ ফুটল না। খুড়োদের খেপিয়ে তিনি তামাশা করেই চললেন। সেদিন বনের মধ্যে একটা গাছে হঠাৎ রাত্রের মধ্যে রাঙা ফুল এত ফুটে উঠেছে যে মনে হচ্ছে বনকে আগুন ধরিয়ে গেছে। মুকুল সেই গাছটা দেখিয়ে পাশের একজনকে কাছে নাম শুধলেন। সে ঘাড় নেড়ে বললে, আগে গাছের খবর তো আমরা রাখি না রানা সাহেব। মুকুল তার দুই খুড়োর দিকে চেয়ে বললেন, তা গাছটার নামটা কি আপনারা জানেন নাকি চাচা? সাদা কথা, কিন্তু দুই খুড়ো বুঝলেন তাদের মা ছিলেন কাঠুরের মেয়ে, কাজেই গাছের খবর তাদেরই কাছে পাওয়া সম্ভব। এইটাই হয়তো রানা ইশারায় জানালেন। এবার মা যেমনই হোক, সে তো মা, তাকে নিয়ে তামাশা আর কোন ছেলে সইবে? সেই দিনই দুই খুড়ো মুকুলের কাজে ইস্তফা দিয়ে সভা ছেড়ে শুকনো মুখে বিদায় হয়ে গেলেন। রানার দেওয়া সাজসজ্জা, অস্ত্র শস্ত্র, টাকা কড়ি, লোক লস্কর, হাতি ঘোড়া সবকিছুই সেখানে পড়ে রইল। কেবল একটি মাহারা মেয়ে, যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে
এই দুই ভাইয়ে আপনাদের সমস্ত ভালোবাসা দিয়ে পুষেছিলেন, তাকেই কোলে করে সেপাই সর্দার সবার মাঝখান দিয়ে মাথা নিচু করে চলে গেলেন, একেবারে বন ছেড়ে। দুই খুঁড়োর ওপর কতটা অন্যায় হয়েছে মুকুল তখন বুঝলেন। মাপ চেয়ে দুই খুঁড়োকে ফিরিয়ে আনতে লোকের পর লোক গেল, কিন্তু দুই খুঁড়ো আর ফিরলেন না। অনুতাপে মুকুল সারা দিন দুঃখ পেতে থাকলেন। নিতান্ত ভালো মানুষ নিরুপায় দুই খুঁড়োর শুকনো মুখ তাকে আজ কেবলই ব্যথা দিতে লাগলো। তিনি সন্ধেবেলা শিবির ছেড়ে একা বনের মধ্যে বেড়াতে গেলেন। সর্দারেরা রানার মনের অবস্থা বুঝে আজ সঙ্গে যেতে কেউ খুব একটা সাহস পেলেন না। সবাই তফাতে তফাতে রইল। বনের তলায় আঁধার ক্রমে ঘনিয়ে এলো। আকাশে আর একটু আলো নেই। এ সময়ে যখন চারদিকে বিদ্রোহী ভিল, তখন রানাকে এই বনের মধ্যে একা থাকতে দেওয়া উচিত হবে না ভেবে যখন সব সর্দাররা বনের দিকে এগিয়ে চলেছেন, সে সময় মনে হলো যেন অনেকগুলো শুকনো পাতা মারিয়ে অন্ধকারে কারা ছুটে পালালো। তারপরেই সর্দারেরা দেখলেন সেই রক্তের মতো রাঙা ফুল গাছের তলায় রানা মুকুল পড়ে রয়েছেন। তার বুকের দুই দিকে দুটো বল্লমের চোট দিয়ে ক্রমশ রক্ত গড়িয়ে পড়ছে। রানা সন্ধ্যার মালা জপ করছিলেন, এখনো তার ডান হাতে রাখায় একটা মালা জড়ানো। রানার মতো রানা ছিলেন মুকুল। এবারে হাহাকার পড়ে গেল। সবাই বলতে লাগলো, এ কাজ সেই দুই খুঁড়ো না হয়ে যায় না। মাদারিয়ার বনে বিদ্রোহীদের কেউ এসে যে রানাকে মেরে যেতে পারে, এই কথাটা যেন সবারই অসম্ভব বোধ হল। পাই গ্রাম থেকে একটু দূরে পাহাড়ের উপরে রাতকোটের কেল্লা। সেইখানে এ গ্রাম সে গ্রাম ঘুরে চাচা আর ময়ূর অতি কষ্টে এসে পৌঁছালেন। ওদিকে মুকুলের উপযুক্ত ছেলে রানা কুম্ভ, তার সঙ্গে মারোয়ারের যোদ্ধারাও এসে মিলেছেন। গ্রামে গ্রামে পরগনায় পরগনায় তাদের লোক চাচা ময়ূর এই দুই ভাইকে ধরবার জন্য যেন ঘুরে বেড়াচ্ছে। পাই গ্রাম চিতোর থেকে বহু দূরে। কখর ছুতোর কামার, চনা কতক জোরদার কিষান, বেশিরভাগই গরিব গুরব। চাচা আর ময়ূর দুজন সর্দার তাদের মধ্যে এসে ভাঙা কেল্লাটা দখল করে ধুমধাম লাগিয়ে দেওয়াতে প্রথমটা তারা খুব খুশি হল। প্রথম প্রথম দু একবার তাদের সবারই পাল পার্বণে কেল্লাতে নিমন্ত্রণ আনাগোনাও শুরু হলো। কিন্তু যতই টাকার টানাটানি হতে লাগলো, ততই দুই সর্দার যেন হাত গোটাতে লাগলেন। শেষে এমন দিন এলো যে দুই সর্দারের কথা কেউ বড় একটা মুখেই আনত না। আবার পাহাড়ের ওপর ভাঙা কেল্লার সেই দুই বুড়োর নামে নানা রকম গুজব রটতে লাগলো। কেউ বললে, আরে তাদের অনেক টাকা, কেল্লার মধ্যে তারা সেই সব ধন দৌলত এনে পুঁতে রেখেছে। রোজ রাতে পাহাড়ের ওপর দিকে কে যেন লন্ঠন নিয়ে উঠছে, আমি সচক্ষে দেখেছি। আবার কেউ বললে, আরে দুই সর্দার কেল্লার মাঝে মধ্যে একটা সুড়ঙ্গ দিয়ে দিল্লি আসা যাওয়া করেন, বুঝলে কিনা। আরে নবাবও মাঝে মাঝে কেল্লায় এসে নাচ তামাশা খাওয়া দাওয়া করেন। আমার ভাই একদিন হাট ছেড়ে ফেরবার সময় সারেঙ্গির আওয়াজ আর একটা মেয়ে মানুষের গান স্পষ্ট শুনেছিল। হ্যাঁ, একজন কামার কবে কেল্লায় দু একটা মূর্ছে ধরা দরজার খিল মেরামত করে এসেছিল, সে আবার বললে যে সচক্ষে দেখে এসেছে দুই বুড়োতে একটা আগুনের ওপরে লোহার কড়া চাপিয়ে মুঠো মুঠো লোহা চুর করে ফেলছে, আর সেইগুলো যে সোনা হয়ে উতলে পড়ছে। এবার কড়াখানা কিন্তু মানুষের টাটকা রক্তে ভরা। দুটো কালো বাঘ সেই কড়াখানার চারদিকে কেবলই মাটি শুকে শুকে ঘুরছে নাকি। রাতকোটের কেল্লা ক্রমে নানা রকম আজগুবি ভয়ঙ্কর কাণ্ডের, ভয়ের আর তরসের জায়গা বলে চারিদিকে রটে গেল। ভয়ে সেই দিকে লোক আনা গোনাই আর করত না। দিন দুপুরে যেন তারা বাঘের গর্জন শুনতে থাকলো। আর সন্ধ্যের সময় দেখতে লাগলো
যেন কারা ঘোড়ার পিঠে থলে বোঝাই টাকা নিয়ে চলেছে ঝমঝম করে। দুই সর্দার মাসে দুমাসে একবার হাটে নেমে আসতেন। কাপড় চোপড়, আটা, গম একটা ঘোড়ার পিঠে বোঝাই দিয়ে আবার পাহাড়ের উপর কেল্লায় উঠে যেতেন। কিন্তু এই ঘটনা নিয়ে সারা গ্রাম হপ্তাখানেক ধরে সরগরম থাকত। সে নানা কথা। আটাওয়ালা দুই বুড়োকে আটা বেচে টাকার বদলে মোহর পেয়েছে। ঘি 10 তার দাম কতই বা। বুড়োদের ঘি বেচার পর তিনি গোয়ালার স্ত্রীর গলায় হঠাৎ রূপোর হাঁসুলিটা দেখা যায় কেন? আর সেই কাপড়ের মহাজন তার দোকান থেকে দুটো বুড়ো কেন যে এত শাড়ি কেনে সেটা প্রকাশ হয়ে হচ্ছে না। সে কেবল মহাজনটা রীতিমতো কিছু মেরেছে বলে। এদিকে গ্রামের ঘরে ঘরে এই চর্চা, আর ওদিকে পাহাড়ের উপরে দুই বুড়োতে তাদের সেই পুরনো মেয়েকে সমস্ত ভালোবাসা দিয়ে আদর যত্নে মানুষ করেছে। মেয়েটি তাদের প্রাণ। সেই ভাঙা কেল্লা, সেই মেয়ের হাসিতে, তার কচি গলার মিষ্টি কথায়, পাপিয়ার মতো তার গানের সুরে দিন রাত ভরে রয়েছে। তার হাতে লাগানো ফুলের লতা ভাঙা দেওয়াল বেয়ে উঠে সকাল সন্ধ্যায় ফুল ফোটাচ্ছে, আর গন্ধ ছড়াচ্ছে রাজার ভয়ে দেশ ছাড়া এই দুটো বুড়োর জন্য। একলা কেল্লায় এই 3টি প্রাণী, আর আছে একটি পাহাড়ি কুকুর, দেখতে যেন পুরো বাঘের মতন। আর সেই কুকুরই চাকর, দারোয়ান, শান্তি, পাহারা। অজানা লোক যে হঠাৎ কেল্লায় ঢুকবে তার আর জোর নেই। শঙ্খচিল যেমন পাহাড়ের চূড়ায় বাসা বেঁধে বাচ্চা নিয়ে থাকে, তেমনি সাদা চুল দুই বুড়োতে সেই অগম্য পুরীতে তাদের আদরের মেয়েকে নিয়ে রয়েছেন অনেক দিন ধরে। এমন সময় একদিন পাই গ্রামের দফাদারের সুন্দরী মেয়েটি হারালো। নদীতে ডুবে সে মরল কি বাঘেই তাকে ধরলে কিছুই ঠিক হলো না। কিন্তু সবাই ঠিক করলে যে ওই বুড়ো সর্দার দুটো সুন্দরী দেখে মেয়েটিকে চুরি করেছে। মেরে বাপ পাগলের মতন সমস্ত কাজকর্ম ছেড়ে দিন রাত রাতকোটের কেল্লার পাশে পাশে ঘুরতে লাগলো। তার নিশ্চয়ই বিশ্বাস সুন্দরিয়া তার ওই কেল্লাতেই আছে, কেননা একদিন সকালে সত্যি সে একটা মেয়েকে এলো চুলে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে বেড়াতে দেখেছে। খুব দূর থেকে যদিও, কিন্তু কিন্তু সে যে তারই মেয়ে তাতে কোনো সন্দেহ নেই। দফাদারকে সবাই পরামর্শ দিলে, আরে যাও যাও, কুম্ভের কাছে গিয়ে নালিশ করো গিয়ে। তোমার মেয়েটি যে ভয়ানক লোকেদের পাল্লায় পড়েছে গো। কুম্ভ ছাড়া কারো সাধ্যি নেই তাকে ছাড়িয়ে আনে। যাও যাও যাও। বুড়ো দফাদার চলল, মোর্চে ধরা তলোয়ার কোমরে বেঁধে, আর নিজের চেয়ে একটু বুড়ো একটা ঘোড়ার পিঠে সবার হয়ে একলা চিতোরের দিকে চলল। রাতকোট থেকে চিতোর কতদিন রাতের পথ তা কেউ জানে না। দফাদার কিন্তু চলেছে, মেরে শোকে পাগলের মতন চলেছে। এমন সময় পথের মধ্যে 3 ঘোড়সওয়ারের সঙ্গে দেখা হলো। কথায় কথায় দফাদারের মুখে মেয়ের চুরির খবর শুনে 3 জনেই বলল, চলো দফাদার সাহেব, এর জন্য রামের কাছে যাওয়ার দরকার নেই। আমরাই তোমার মেয়েকে উদ্ধার করে সেই বুড়োর দফা রফা করে আসছি, চলো। শুনে দফাদার ঘাড় নেড়ে বললে, আরে জানো না সেই বুড়োকে, তাই এমন কথা বলছো? মানুষের অগম্য স্থানে থাকে তারা। যদি কেউ সেই কেল্লা মারাতে পারে তো রানা কুম্ভ পারবে, সেখানে উঠতে হবে, কোনো রাস্তা নেই। বনে জঙ্গলে দিনে বাঘ হাঁকা দিয়ে পেরে কেউ সেখানে যেতে পারে না, আর গেলেও ফিরতে পারে না। এমনই ভয়ানক পাহাড়ের চূড়ায় রাজকোটের কেল্লা, আর তারই মধ্যে রাক্ষসের চেয়ে ভয়ানক দুটো বুড়ো বসে আছে। বলেই দফাদার হাউ হাউ করে মেয়ের জন্য কাঁদতে লাগলো। 3 সেপাইয়ের মধ্যে যে সব থেকে ছোট সেপাই, সে বলল,
ভয় নেই, আমরা ঠিক সেখানে যাব, চলো এসো। ছোট সেপাইয়ের কথা শুনে দফাদার একটু চটে বললে, কেন আমার কথা বিশ্বাস হলো না? বলছি না সেখানে কোনো রাস্তা নেই যাবার। এবার এই ছোট সেপাই আর কেউ নয়, রানা কুম্ভ নিজে। চাচা আর ময়ূরকে সন্ধান করে শাস্তি দিতে চলেছেন। দফাদারের কথায় রানা হেসে বললেন, আরে বাবা, কেউ যদি কেল্লায় উঠতেই না পারে তবে বুড়ো দুটো তোমার মেয়েকে সেখানে নিয়ে গেল কি করে? রাস্তা নিশ্চয়ই আছে, চলো। দফাদার আরো রেগে বলেছে, ওই ছোকরা, রাস্তা থাকলে কি আমি সেখানে না উঠে এদিকে আসি? নিজেই গিয়ে তো বদমাশ দুটোর মাথা কেটে আমার নিজের মেয়েকে। বলেই বুড়ো আবার কাঁদতে লাগলো। 3 সেপাই তাকে ঠান্ডা করে পাই গ্রামে ফিরিয়ে আনলেন। গায়ের মধ্যে সামান্য সেপাই বেশে দফাদারের সঙ্গে রানা কুম্ভ যখন উপস্থিত হলেন, তখন সন্ধ্যা উতরে গেছে। আকাশে কালো মেঘ জমে ঝড় বৃষ্টির উপক্রম হচ্ছে। গায়ে এসে রানা খবর পেলেন, কেল্লার উপরে যে বুড়ো দুটি আছেন তারা হচ্ছেন তার বাপের খুড়ো, চাচা আর ময়ূর। এবার রাগে কুম্ভ লাল হয়ে উঠলেন। চলো, আর দেরি করা ঠিক নয়, এখনই সেই দুটো পাপাত্তার উচিত শাস্তি দেবো আমি। চলো চলো। রানা কেল্লার মুখে ঘোড়া ছোটালেন দেখে সঙ্গে 2 সেপাইও চলল। দফাদার অন্ধকারে খানিক ওদের দিকে হাঁ করে চেয়ে থেকে, পাগল পাগল সব পাগল বলে ঘাড় নাড়তে নাড়তে নিজের বাসায় খিল দিলে। শোঁ ঝড় বইতে লাগলো আর তার সঙ্গে বৃষ্টি নামলো। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর তারই আলোয় ভালোভাবে দেখা যাচ্ছে পাহাড়ের উপর রাতকোটের কেল্লা। কালো অন্ধকারের একটা ঢেউ যেন আকাশ জুড়ে স্থির হয়ে রয়েছে। ভিজে মাটিতে 3টি ঘোড়ার পায়ের ছপ ছপ শব্দ কানে আসতে লাগলো। রানা বললেন, এই ঘোড়া এখানে রেখে পায়ে হেঁটে চলো, বাকি রাস্তা পায়ে হেঁটে চলো। বনের মাঝে ঘোড়া বেঁধে 3 সেপাই পাহাড় চড়তে শুরু করলেন। এদিকে পাহাড়ের উপরে ভাঙা কেল্লায় 2টি বুড়ো আর তাদের সেই পুরনো মেয়েটি একটি পিদিমের একটুখানি আলোয় মস্ত একখানা অন্ধকারের মধ্যে বসে গল্প করছেন। আর কেল্লার ফটকে সিংহের মতন কটা চুল প্রকাণ্ড শিকারী কুকুর হিঙ্গুলিয়া ভাঙা দরজার চৌকাঠে মস্ত থাবা 2টি পেতে মুখটি বাড়িয়ে 2 কান খাড়া করে বাইরের দিকে চেয়ে রয়েছে। ভিজে বাতাসে শিকারী কুকুরের কাছে রাতে ফোটা একটা বন ফুলের গন্ধ ভেসে এলো। আর তারপরই কাদের পায়ের তলায় বনে কুটো কাটা ভাঙার একটুখানি শব্দ হলো। কুকুর গা ঝাড়া দিয়ে উঠে আস্তে আস্তে বার হলো জঙ্গলের পথে। বনের মধ্যে ভিজে পাহাড়ের তাত উঠছে। অন্ধকারে 2-4টে জোনাকি পোকা লণ্ঠন জ্বালিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কুকুর পাহাড়ের পাকদণ্ডির ধারে চুপটি করে গিয়ে দাঁড়ালো। রাতের বেলায় অজানা কাদের পায়ের শব্দ শুনে এবার শিকারী কুকুরের চোখ দুটো জ্বলছে। কুকুর সজাগ হয়ে বসে আছে, কিন্তু যারা পাহাড়ে উঠছে তারাও কেউ কম সজাগ নেই। পাকা শিকারী, পাকা যোদ্ধা রানা কুম্ভ, তার চারণ আর মারোয়ারের যোদ্ধারাও। জানোয়ারের চোখ জ্বলছে যেন ঝোপের আড়ালে। সেটা এরা জোনাকির আলো বলে ভুল করলে না। রানার হাতের ছুরি সাঁ করে গিয়ে বিঁধল হিঙ্গুলিয়ার বিশ্বাসী প্রাণীটি ধুক ধুক করছে ঠিক সেখানে। শিকারীর ছুরিতে কেল্লার একটি মাত্র রক্ষক, 2টি বুড়ো আর কচি মেয়ের একমাত্র বন্ধু হিঙ্গুলিয়া এবার সত্যি মরল। একটিবার মাত্র কাতর স্বরে ডাক দিয়ে,
যেন বলে গেল, সাবধান। ঝড়ের বাতাসে সেই শেষ ডাক ছেড়ে কুকুর স্তব্ধ হল। রানার বড় স্ফূর্তি হয়েছিল যে তিনি কেল্লা নেবার মুখেই একটা মস্ত সিংহ শিকার করলেন। সঙ্গীরাও বললেন, না, এ ভারী সুলক্ষণ, বুঝলেন কিনা? কিন্তু সেই ডাক যখন অন্ধকার চিরে পাহাড়ের চূড়োয় কেল্লার দিকে একটা কান্নার মতন ছুটে গেল, তখন সবার মুখ চুন হয়ে গেল। দেখলেন একটি কুকুর পড়ে রয়েছে। তিনজন আস্তে আস্তে আবার চললেন। তখন কারোর আর তেমন উৎসাহ রইল না। ওদিকে সেই আধার ঘরের একটি পিদিম বাতাসে নিবু নিবু করছে। তাকেই ঘিরে তিনটি প্রাণী। বুড়ো চাচা গল্প বলছেন, তার ছোট ভাই আরেক বুড়ো ছেঁড়া কাঁথায় বসে ঝিমোচ্ছেন, আর মেয়েটি অবাক হয়ে সেই গল্প শুনছে। আমরা দুই ভাই তখন খুব ছোট। আমি সেই চলতে শিখেছি, আর ও তখন মায়ের কোলে কোলেই ফেরে। মা আমার হাত ধরে চললেন এতটুকু ওকে বুকে নিয়ে। গায়ের সবাই বলতে লাগলো, তুই কাঠুরের মেয়ে, কবে রানা ক্ষেত্র সিং তোকে বিয়ে করেছেন তা কি তার মনে আছে? তোর মিছেই চিতোর যাওয়া। মা কিন্তু ঘাড় নাড়লেন। তারপর আমরা ঘর ছেড়ে বার হলাম। আমাদের সেই ছোট ঘরখানি, সেই সবুজ মাঠের ধারে, সেই মস্ত তেঁতুল তলার দিকে চেয়ে আমার মনটা কেমন কেমন যেন করতে লাগলো। আমি কেবলই ঘরের দিকে ফিরে চলতে চাইলাম। মা কিন্তু সেই দিকেও চাইলেন না। সোজা চললেন আকাশ যেখানে মাটিতে এসে মিলেছে, বরাবর সেই দিকেই চেয়ে। এবার সন্ধ্যা হলে পথের ধারে, কোনোদিন গাছতলায়, কোনোদিন খোলা মাঠে মা আমাদের নিয়ে রাত কাটাতেন। সকালে আবার চলতে আরম্ভ করেন। দুপুরে কোনোদিন কোনো কোনো গায়ে আসি, এবার সেখানে যা ভিক্ষা পাই তাই খাই। কোনোদিন আবার কিছুই পাই না, সেই দিন আবার খাইও না। এইভাবে মা আমাদের চলেছে। চিতরের রানার দুঃখিনী, কাঠকুড়ানি রানী। কতকাল পথে পথে কাটলো তার ঠিক নেই। সারা বর্ষা চলে গেল, ভিজতে ভিজতে পথ চলতে চলতে। শেষে শীতকাল এলো। মাঠের দুরন্ত বাতাস রাতের বেলায় গায়ে যেন বরফ ঢেলে দিতে লাগলো। ছেঁড়া কাঁথায় আমাদের জড়িয়ে মা সারা রাত কাঁদতেন আর জাগতেন। আমাদের দুঃখিনী মা, রানী মা। আমি এক একদিন বলতাম, মা ঘরে ফিরে চলো। মা বলতেন, আর একটু গেলেই ঘর পাবো। আমি সামনের দিকে চেয়ে দেখতেন, দূরে কেবল একটা সাপসা পাহাড়ের ঠান্ডা নীল ঢেউ। মা সেই নীলের দিকে চেয়ে চলতেন, আর এক একবার তার চোখ দিয়ে ঝড় করে জল পড়ত। এমনি সে কতদিন, কত দূরে চলে একদিন আকাশে আজকেরই পথের ধারে চুপটি করে ঘুমিয়েছিলেন। আমি তাকে জাগিয়ে দিয়ে বললাম, মা, যে দেখো পাহাড়ের ওপর কত বড় বড় বাড়ি। মা একবার চোখ মেলে দেখে বললেন, ওই ওই আমার ঘর। খানিক পর আস্তে আস্তে আমায় বুকে টেনে নিয়ে একটা সোনার হার
আবার গলায় ঝুলিয়ে দিয়ে বললেন, রানাকে এইটে দেখাস, তিনি তোদের ঘরে ডেকে নেবে। বুড়ো চাচার চক্ষু চলে ভরে উঠল। মেয়েটি বললে, তারপর কি হলো? কারোর মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পরে চাচা উত্তর দিলেন, তারপর আর কি, রাজার রাজা যিনি, তিনি আমার দুঃখিনী মাকে ডেকে নিলেন তার নিজের ঘরে। আমার মাকে, আমার মা। আর তোমাদের? আমরা গেলাম তখন রানার কাছে। সেখানে কত কাল কাটালেন, সুখে দুঃখে। তুই ভাই পুরো একলা, অত বড় রাজবাড়ি, সেখানে আর আমাদের মাকে আর কোথায় খুঁজে পাবো? দুজনে একলা থাকি, আর মায়ের জন্য মাঝে মাঝে কাঁদি। আর রানার ঘরে মাকে পেলে না? চাচা ঘাড় নাড়লেন। পেলাম না। কোথায় যে গেলেন মা, তা কেমন করে জানবো? হ্যাঁ, সে অনেক পরে, তুই ভাই যখন একটু বুড়ো হয়েছি, তখন একদিনে সকালে উঠে রাজসভায় যাব, এমন সময় দেখলেন পথের ধারে আমাদের এতটুকু একটা কচি মেয়ে হয়ে একলাটি দাঁড়িয়ে ঘরে যাব বলে কাঁদছেন। আমরা সেই অনেক দিনের হারানো মাকে ফিরে পেয়ে কোলে করে একবার ঘোড়া হাঁকিয়ে এই পাহাড়ে এসে উপস্থিত হলেন। মেয়েটি শুধলে, রানা আবার কাঠকুড়নি রানীকে কেড়ে নিতে এলেন না? চাচা ময়ূর দুজনেই বলে উঠলেন, আগে খুঁজে পেলে তো রানা, এমন জায়গায় মাকে লুকিয়ে রেখেছি যে রানার শান্তি কি সেখান থেকে মাকে খুঁজে বার করেন। হ্যাঁ, গল্প শুনতে শুনতে মেয়েটির চোখ ঘুমিয়ে পড়েছিল। সে চাচার কোলে মাথা রেখে পড়লে, আমাকে একদিন তোমাদের মাকে দেখাবে? চাচা আস্তে আস্তে মেয়েটির চুলে হাত বুলিয়ে বললেন, আর একটু বড় হও, তারপর একদিন সেই নিরালা ঘরে একটা পিদিম জ্বালিয়ে মা যেখানটিতে একলা বসে আছেন, সেখানে আমরা সবাই মিলে চুপে চুপে চলে যাব, কেমন? মেয়েটি ঘুমের ঘরে দরজার দিকে একবার চেয়ে পড়লে। হিঙ্গুলিয়া? চাচার ভাই আফিংয়ের ঝোঁকে মাথা দুলিয়ে পড়লেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাকেও সঙ্গে দিতে হবে। যারা গল্প বলছিল আর শুনছিল সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। জেগে রইল কেবল একটি পিদিমের আলো। অন্ধকারের মাঝে যেন কোষ্ঠী পাথর ঘষা একটুখানি সোনালি রং। কোন সময়ে ঝড় বাতাস বন্ধ হয়ে গেছে তা কেউই জানে না। আর তারই মধ্যে কখন রানা কুম্ভ তলোয়ার খুলে সেই ঘরে ঢুকেছেন। হঠাৎ একটা মেঘ গর্জনের সঙ্গে গরু গরু করে বাজ পড়ল। তিনজনেই চমকে উঠে দেখলেন তিনখানা খোলা তলোয়ার মাথার উপরে ছকছক করছে। রানা কুম্ভ ডাকলেন, দুই বুড়োতে উঠে দাঁড়ালেন। মেয়েটির হাত ধরে কুম্ভ গম্ভীর হয়ে বললেন, রানাকে খুন করেছ, রাজপুত্রের মেয়েকে চুরি করে পালিয়ে এসেছ।
রানাকে কি বলছেন? শাস্তি শাস্তি আজ তোমাদের নিতে হবে, নিতে হবে। ময়ূর আস্তে আস্তে বললেন, মুকুলজিকে? কিন্তু কিন্তু আমরা তো হ্যাঁ, তারি খুনের শাস্তি এই নাও, এই নাও। দুখানা তলোয়ার একই সঙ্গে দুই বুড়োর মাথায় পড়ল। মা বলে ডেকে মেয়েটি অজ্ঞান হল। ঝড়ের বাতাস কোথা হতে হঠাৎ এসে ঘরের পিদি মিলিপিয়ে দিল। কুম্ভ জানলেন তার বাপের খুনের শাস্তি দিলেন। রাজস্থানের সবাই জানলে তাই। কেবল ক্ষেত সিংহের কাঠকুড়ানি রানীর দুই ছেলে যাদের মাথা কাটা গেল তারাই জানলেন না কেন রানা তাদের শাস্তি দিলেন। আর সেই মেয়েটি জানলে না দফাদারের ঘরে রাতারাতি কারাই বা তাকে রেখে গেল। আর কেনই বা সকালে গাঁয়ের লোক তাকে ঘিরে বলা বলি করতে লাগলো, এ তো সে নয়, সে তো নয়। এমনি নানা কথা কয়ে সবাই মিলে সন্ধেবেলায় গ্রামের বাইরে মাঠের ধারে কেন তাকে একা একা বসিয়ে দিয়ে সবাই যে যার ঘরে চলে গেল। আর কেনই বা সারা রাত চাচা হিঙ্গুলিয়া বলে কেঁদে ডাকলেও কেউ সারা শব্দ দিলে না। আর সেই রাতকোটের কেল্লা অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল, খুঁজে খুঁজে চলে চলে পা ধরে গেল, তবু তো আর সেখানে সে ফিরতে পারল না। কেন কেন? তারপরে রানা কুম্ভ চিতরের সিংহাসনে বসেছেন। তার নতুন রানী মীরা দেখতে যেমন, গান গাইতেও তেমন। রতিয়া রানার মেয়ে মীরা। তার গান শুনে, তার রূপ দেখে রানা কুম্ভ তাকে বিয়ে করেন। রানী স্বামীর সেবা করেন ঠিকই, কিন্তু মন তার পড়ে থাকে রছড়জির মন্দিরে বাঁশি হাতে কালো পাথরের দেবমূর্তির পায়ের কাছে। রানার কিন্তু এ ভালো লাগে না। তিনি নিজে কবি, গানও রচনা করেন, আর সেই গান মীরা গায়ে রাজমন্দিরে বসে। এই চান রানা, কিন্তু সে হলো কই? মীরা দেবতার দাসী। তিনি রছড়জির মন্দিরে সারা দিন মান ভক্তদের মধ্যে গাইতে থাকেন, मीरा कहे दिल से बिना प्रेम से न मिले नंद लाला। मीरा कहे दिल से बिना प्रेम से ना मिले। চিতরেশ্বরী মীরা সবার মাঝে গান গাইবে একতারা বাজিয়ে, এটা ভারী লজ্জার কথা হয়ে উঠল। রানা হুকুম দিলেন, এই এই মন্দিরের বাইরে লোক আসা বন্ধ করো এখনই। এক রাতের মধ্যে মন্দিরটা কানাতে ঘেরা হয়ে গেল। মীরাকে আর কেউ দেখতে পায় না, কিন্তু গানের সুর শুনতে কানাতের বাইরে দেশ বিদেশের লোক জড়ো হয়। বাঁশি শুনে হরিণ যেমন, তেমনই সবাই এক মনে কান পেতে প্রাণ ভরে মীরার গান শুনতে থাকে। তাড়ালে যায় না, হুকুম শোনে না, কাউকে মানেও না। জ্যোৎস্না রাতে মন্দিরের সামনে শ্বেত পাথরের বেদিতে বসে সোনা আর হিরে জড়ানো সাজ সেজে মীরা স্বর্গের অপসরীর মতন দেবতার সামনে একলা গাইছেন। রানা বীণা বাজাচ্ছেন। বাইরের লোকের ভিড়
এমন সময় আকাশ থেকে তারার মালার মতন এক কাছে হীরের হার মীরার গলায় এসে পড়ল। রানা চমকে উঠে বিনা বন্ধ করলেন। মীরা সেই অমূল্য হার নিজের গলা থেকে খুলে মন্দিরের মধ্যে বংশীধারী রছরজির গলায় পরিয়ে দিয়ে সে রাতের মতন গান বন্ধ করলেন। হার যে কে দিয়ে গেল তার আর খোঁজ হলো না, কিন্তু দেশে নানা কথা রটতে লাগলো। কেউ বলল দিল্লির বাদশাহ দিয়ে গেছেন, কেউ বললে কি এক উদাসীন, কেউ বা আরো কত কি। কিন্তু মীরা সেই অমূল্য হার রানাকে না দিয়ে যে রছরজিকে নিবেদন করে দিয়েছেন তাতে সবাই খুব খুশি হলো। ভক্তেরা মীরার জয় জয়কার দিলে। কিন্তু কুম্ভ রানা একটু চটলেন। তিনি হুকুম দিলেন, এবারে ভক্তেরা আসুন, আর মীরা থাকুন বদ্ধ অন্দরে। এই হুকুম দিয়ে রানা মোহাম্মদ খিলজির সঙ্গে লড়াইয়ে চলে গেলেন। মীরার গান বন্ধ হলো, আর সেই সঙ্গে চিতরে নিরানন্দ হয়ে গেল। মন্দিরে কাঁদে ভক্তরা, আর অন্দরে কাঁদেন মীরা। নন্দলালার দেখা না পেয়ে বন থেকে ছিঁড়ে আনা ফুলের মতন মীরা দিন দিন যেন মলিন হয়ে যাচ্ছেন। এমন সময় একদিনে যুদ্ধ জয় করে ধুমধামে মহারানা চিতরে এলেন। মামুদ শাহকে তার মুকুটের সঙ্গে রানা চিতরে বন্ধ রাখলেন। রাজ্যের কারিগর মিলে পাথর কেটে চিতরের মাঝখানে প্রকাণ্ড জয়স্তম্ভ তুলতে আরম্ভ করলে। কিন্তু মীরার মন রানা কিছুতেই জয় করতে পারলেন না। মীরা বললেন, রানা, আমি নন্দলালার দাসী, আমাকে ঘরে বন্ধ করো না। আমি শুনতে পাচ্ছি আমার নন্দলালা বাইরে থেকে আমাকে ডাকছেন, মীরা আয়, মীরা আয়। আমাকে ছেড়ে দাও রানা, আমি পথের কাঙালিনী হয়ে নন্দলালার সঙ্গে বৃন্দাবনে চলে যাই। আমাকে ছেড়ে দাও। রানা রেগে বললেন, রতিয়া সামান্য সর্দার আর তার মেয়ে তুমি, তোমার কপালে সিংহাসন জুটবে কেন? যাও বেরিয়ে, যেখানে খুশি। আমি নতুন রানী নিয়ে আসছি, যাও বেরিয়ে যাও। সেই দিনে চিতরেশ্বরীর মীরা, নন্দলালার মীরা, ভিখারিনীর মতন একতারা বাজিয়ে পথে বার হলেন। আর রানা বার হলেন নতুন রানীর খোঁজে। মন্দুর রাজকুমারের সঙ্গে ঝালোয়ারের রাঠোর সর্দারের মেয়ের বিয়ে। বর আসছে বড় ধুমধাম করে। এমন সময় রানা কুম্ভ এসে শালকুমারীকে সবার মধ্যিখান থেকে কেড়ে নিয়ে চিতর নিয়ে আসলেন। একে মহারানা, তাতে কুম্ভ। তার উপর কথা কয় রাজস্থানে এমন কেউ নেই। কেবল বৃন্দাবনে মীরা যখন শুনলেন রানা তার দুই প্রাণীর ভালোবাসার উপরে কি বিষম ঘা দিতে প্রস্তুত হয়েছেন, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। শালকুমারীর বরকে নিয়ে চিতরে চললেন। রানার কাছে খবর পৌঁছালো মীরা আসছেন, আর কেন আসছেন সেটাও শুনলেন রানা। রানা কড়া হুকুম দিলেন, সরোয়ান বাগানের মধ্যে ঝলকুমারীকে যেন কড়া পাহারায় বন্ধ রাখা হয়, এই বলে দিলাম আমি। তারপর কুম্ভ মীরাকে এক চিঠি পাঠালেন। চিতরেশ্বরী মীরা, চিতরেশ্বর তাকে পেলে খুশি হবেন। তিনি যা ভিক্ষা চাইতে এসেছেন সেই স্ত্রী রত্ন যেখানে বন্ধ আছে সেই ছলোয়ানের চাবিও রানা পাঠালেন। ইচ্ছে করলে বাগানের দরজা খুলে রানী মীরা ছলকুমারীকে দেখে আসতে পারেন। কিন্তু মন্দুরের রাজকুমার যদিও বা কোনো উপায়ে ছলোয়ানের বাগানে প্রবেশ করেন, তিনি কুমারীর দেখা পাবেন না নিশ্চয়ই। কেননা রানার অন্দরে রানী ছাড়া কোনো পুরুষের যাবার হুকুম নেই। আর যদি যায় তবে যেন মাথা বাইরে রেখে যায়, এটাও যেন সে জেনে থাকে। তখন সন্ধ্যা হয়ে আসছে। আকাশে একটি মাত্র তারা, আর দূরে ছলোয়ানের বাগানের মধ্যে
পাথরের রাজপ্রাসাদের উপরে একটি ঘরে একটি আলো জল জল করে জানাচ্ছে বন্দুরের রাজকুমারের উপরে ছলকুমারীর চলন্ত ভালোবাসা। ঠিক সেই সময়ে রানার চিঠি মীরা পেলেন। চিঠি পড়ে মীরা বুঝলেন উপায় নেই। তিনি দুটি কথা রানাকে লিখলেন। प्रेम ना করলো রে, বিনা প্রেম সে প্রেম না মিলল রে। মীরা মন্দুরের রাজকুমারের হাতে ছলোয়ানের চাবি দিয়ে চিতোর ছেড়ে চলে গেলেন। আর মন্দুরের রাজকুমার শেষ দেখা দেখে নিতে বাগানে ঢুকলেন, হালুর নিশানার দিকে চেয়ে। সেই রাতকোটের কেল্লায় অন্ধকার রাতে দুটি বুড়ো আর একটি কচি মেয়ের ভালোবাসার প্রদীপ যেমন হঠাৎ নিভেছিল, আজও আবার তেমনি করে রানা কুম্ভ নিজের অন্দরে ছালকুমারীর ভালোবাসার প্রদীপটি তলোয়ারের চোটে নিভিয়ে দিয়ে সকালে রাজসভায় এসে বসলেন। কারিগর এসে চোর হাতে বলল, আগে মহারানার কীর্তিস্তম্ভ শেষ হয়েছে, স্তম্ভের নাম কি জানতে চাই। পাথরে খোদাই করতে হবে তো আর কি, তাই। কুম্ভ রানা খানিক ভেবে পড়লেন, লেখকে চাও কুম্ভশ্যাম। শেষ হলো রাজকাহিনীর আজকের পর্ব, চণ্ড ও রানা কুম্ভ। পরের পর্বগুলি শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বগুলি নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।